জিওপলিটিক্যাল ইস্যু নিয়ে যখন স্টাডি করতে থাকি, তো জিওপলিটিক্স ব্যাপারটা নিয়ে যখন আরেকটু জানাশোনার চেষ্টা করি, সবসময়ই আমার তখন মনে হয় যে মানুষের জীবন এটা আসলে একটা রেসলিংয়ের মতো। আর ব্যক্তি মানুষ এখানে হচ্ছে সেই রেসলিংয়ের দর্শক। এখন সে সেটা গ্যালারিতে বসে দেখতেছে না টিভিতে বসে দেখতেছে, দ্যাটস দ্য ম্যাটার। রেসলিংয়ের ওই রিংয়ে আমরা দেখি যে একজন আরেকজনকে মেরে একদম চেয়ার ভাঙায় ফেলতেছে, বেঞ্চ ভাঙায় ফেলতেছে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরা এটাও ফিল করি বা যখন আমরা নেটে পড়ি তখন থেকে এগুলো আসলে সবই স্ক্রিপ্টেড। কিন্তু সব স্ক্রিপ্টেড জানা সত্ত্বেও আমরা খুবই ইমোশনালি রেসলিংয়ের সাথে ইনভলভ হয়ে পড়ি এবং দেখা যাচ্ছে যে আমাদের তখন কেউ আমাদের ফেস হয়, কেউ আমাদের হিল হয়। তো এই জিওপলিটিক্স ব্যাপারটা এবং মানুষের জীবন এটা একটা কমপ্লিটলি একটা রেসলিং, এবং রেসলিংয়ের সাথে যখন এই মানুষের জীবনকে মিলাইতে যায় জিওপলিটিক্যালি, তখন সবচেয়ে সুন্দর যে মেটাফোরটা মাথায় আসে সেটা হচ্ছে ডেড ম্যান ওয়াকিং। তো ডেড ম্যান ওয়াকিং এই লাইনটা আসলে রেসলিংয়ের একজন ক্যারেক্টারও খুব ইন্টারেস্টিংলি পোর্ট্রে করতো, সেটা হচ্ছে দ্য আন্ডারটেকার। তখন আমার মনে হলো যে আলটিমেটলি আমাদের শাসক চেঞ্জ হলেও বাংলাদেশের মানুষ তো চেঞ্জ হয় না, ফলে দেখা যাচ্ছে যে সবসময়ই একটা পক্ষ থাকে, বিপক্ষ থাকে, এবং বিপক্ষে মত চলে গেলে তখন কেউ না কেউ আবার উস্কানি পায়। তার চাইতে আমার মনে হয় যে আমরা ডেড ম্যান ওয়াকিংয়ের যে আন্ডারটেকার সেই বিষয় নিয়ে যদি গল্প করতে থাকি, সেই গল্পে আসলে কেউ আহত হবে না, বরং সেই গল্প এক ধরনের এন্টারটেইনের ব্যাপার আছে। সেই জায়গা থেকেই আমার মনে হলো যে জিওপলিটিক্যালি আন্ডারটেকার ক্যারেক্টারটা নিয়ে কথা বলাটা অনেক মজার এবং ইন্টারেস্টিং। তো আন্ডারটেকার নিয়ে গল্প করার জন্য আসলে আমার রিসোর্সেরও খুব অভাব। কে এই আন্ডারটেকার নিয়ে কথা বলবে? সেই সময় আমার সাথে দেখা হলো আশিকুজ্জামান 2018 বা 19 সালে আমার কাছ থেকে তার ক্যারেক্টার অ্যানালাইসিস করছিল। নর্মালি যেটা হয় যে চেয়ারম্যান ক্যারেক্টারের সনদপত্র দেয়, বাট আমি তো কোনো রাজনীতি করি না, আমি যেহেতু রাইটার, ফলে আমি মানুষের ইনার কোয়ালিটি বোঝার চেষ্টা করি এবং সেটা অ্যানালাইসিস করে দিই। তো আশিক সেইটা করছিল, এবং ওর সাথে আমার 6 বছর পরে হঠাৎ করে যখন শ্যামলী রিং রোডে দেখা হইলো, তখন আলাপ প্রসঙ্গে দেখা গেল যে সে রেসলিংয়ের একজন বিশাল জাহাজ, মানে রেসলিংয়ের এমন কোনো জ্ঞান নাই যা সে রাখে না। সে সময় আমি তাকে প্রস্তাব দিলাম যে লিলিয়ান গার্সিয়া একটা ভালো চয়েস, কারণ আমি রেসলিং যখন দেখতাম তখন লিলিয়ান গার্সিয়াকে নিয়েই দেখতাম, কিন্তু লিলিয়ান গার্সিয়া নিয়ে তার তেমন কোনো নলেজ নাই। সো তখন আমি ভাবলাম যে ডেড ম্যান ওয়াকিং আন্ডারটেকারই ভালো চয়েস। সেই জায়গা থেকে আন্ডারটেকারের সাথে যে গল্প, আন্ডারটেকার বিষয়ে যে গল্প, সেই গল্পে আশিকুজ্জামান চলে আসলো। তো আশিক, এই যে আপনি লিলিয়ান গার্সিয়া সম্পর্কে কিছু জানেন না, এটা তো আসলে আমার জন্য একটু বেদনাদায়ক। আপনি লিলিয়ান গার্সিয়া নিয়ে জানলে হয়তো সেটাকে আমি পলিটিক্যালি আরও বেশি কানেক্ট করতে পারতাম জিওপলিটিক্যালি, কারণ আমাদের দেশের যে লিডার তারা তো আসলে টপ লিডার আসলে ফিমেল ক্যারেক্টারই। বাট সেটা তো আপনি এত রেসলিং দেখলেও আপনি লিলিয়ান গার্সিয়াকে নিয়ে জানেন না। আন্ডারটেকারের জায়গায় আসি। আন্ডারটেকার ক্যারেক্টারটা আসলে মানুষের মনে এত দীর্ঘ সময় ধরে যে টিকে গেল, এটার পেছনে আসলে কারণটা কি? যদি আমরা জন সিনার সাথে আন্ডারটেকারকে করি, মানে জন সিনাও তো আসলে অনেক জনপ্রিয়, বাট দুইজনের স্টোরি লাইন তো কমপ্লিটলি আলাদা। সো জন সিনা যে জেনারেশনের কাছে এত জনপ্রিয় হলো, সেই একই লোক আবার আন্ডারটেকারকে কিভাবে নিল? এটার পেছনে আপনার কোনো পর্যবেক্ষণ আছে? জন সিনা আর হচ্ছে আন্ডারটেকার দুইজনের ক্যারেক্টার যদি আপনি দেখেন, এটা কখনোই একরকম না এবং একভাবে যায় নাই। আপনি আন্ডারটেকার ক্যারেক্টার শুরু হয় হচ্ছে এটা পুরোপুরি ভিন্স ম্যাকম্যানের ব্রেন চাইল্ড। ভিন্স ম্যাকম্যান যখন হচ্ছে আন্ডারটেকারকে মানে হায়ার করার পরে আন্ডারটেকার কাছে মানে ফাইনাল অফার দেয় নাই, বাসায় ফোন দেয় আন্ডারটেকার কাছে, ফোন দিয়ে বলে আর ইউ আন্ডারটেকার। ওনার নাম তো মার্ক ক্যালওয়ে, নট মার্ক ক্যালওয়ে, জাস্ট জিজ্ঞেস করে দেয় আর ইউ আন্ডারটেকার। আন্ডারটেকার তো থতমত খেয়ে যায় যে আন্ডারটেকারটা আবার কে। তখন বলে যে হ্যাঁ, ইয়েস আই এম আন্ডারটেকার। এভাবে আন্ডারটেকারের ক্যারেক্টারটা শুরু। তো তার আগে সে রেসলিং করতো না? তো তার আগে সে রেসলিং করতো, কিন্তু তার আগে সে রেসলিং করতো ডাব্লিউসিডাব্লিউতে। সে ডাব্লিউসিডাব্লিউতে রেসলিং করতো। ওই সময় সে ছিল মার্ক ক্যালওয়ে নাম ছিল। কিন্তু যখন হচ্ছে আপনার ডাব্লিউডাব্লিউইতে আসলো, ডাব্লিউসিডাব্লিউতে তার একটা কাহিনী ছিল, ওটা পরে বলতেছি। ওই সময় হচ্ছে সে যখন হচ্ছে ভিন্সের বাসায় গিয়ে মিটিং করে, তখন ভিন্স ওরে বলছিল যে আমার হাতে কোনো ক্যারেক্টার নাই, আমরা তোমাকে নিবও না।
তবে তুমি আমার রাডারে আসো, তোমার সাথে আমি পরে কথা বলবো। তো পরে আন্ডারটেকারকে ওইভাবেই হচ্ছে আপনার ভিন্স নিয়ে আসে, এবং ভিন্সের পুরোপুরি ব্রেন চাইল্ড ছিল হচ্ছে আপনার আন্ডারটেকার। এবং আন্ডারটেকার ক্যারেক্টার যদি আপনি দেখেন 1990 সাল থেকে আন্ডারটেকার ক্যারেক্টার শুরু করছে এবং 2020 এসে শেষ হয়েছে, 30 বছর। এই 30 বছরের ভিতরে আন্ডারটেকারের যে গিমিকটা, এই গিমিকটা কিন্তু খুব বেশি চেঞ্জ হয় নাই। জাস্ট 2 বছর কি 3 বছরের জন্য সে আমেরিকান ব্যাড আসছিল। এছাড়া বাইক নিয়ে যখন আসতো তার ভিতরে আবার সে দুইটা রোল প্লে করছে। কিন্তু এই 30 বছর ভিতরে সে আন্ডারটেকারই ছিল, এবং ওই সময় তার নাম আন্ডারটেকারই ছিল। আর জন সিনার ক্ষেত্রে যেটা হয়েছে, জন সিনার শুরুটা কিন্তু ছিল হচ্ছে রুথলেস অ্যাগ্রেশন দিয়ে। সে আপনার জন সিনার প্রথম যখন আসে, প্রথম তার ফাইট ছিল কার্ট অ্যাঙ্গেলের সাথে। কার্ট অ্যাঙ্গেলের প্রথমে জিজ্ঞাসা করতো হু আর ইউ, জন সিনা বলছিল যে রুথলেস অ্যাগ্রেশন। এবং এটা ছিল 2006 কি 7 সালের দিকে, এবং ওইটা দিয়ে আপনার ডাব্লিউডব্লিউই নতুনভাবে শুরু করছিল, তাদের ইরা শুরু করছিল রুথলেস অ্যাগ্রেশন দিয়ে। কিন্তু ওই গিমিকটা, রুথলেস অ্যাগ্রেশন গিমিকটা কিন্তু জন সিনা বেশি দিন ধরে রাখতে পারে নাই। এরপরে জন সিনার একটা মানে আপনার প্রিয় টপিকস র্যাপের প্রতি একটা ভালোবাসা ছিল। সে খুব ভালো র্যাপ করতে পারে জন সিনা। এটা আবার আপনার ভিন্সের মেয়ে জানে, নামটা আমার এখন খেয়াল আসছে না, নামটা আসলে বলবো, স্টেফানি ম্যাকমান। স্টেফানি হচ্ছে আপনার ও জানতে পারে যে হচ্ছে আপনার জন সিনা খুব ভালো র্যাপ করতে পারে। তখন হচ্ছে ডক্টর অফ থাগানমিক্সের ক্যারেক্টারের সূচনা। এইটা বেশ ভালো একটা হিল ক্যারেক্টার ছিল, কিন্তু মানুষজন তাকে পছন্দ করতো। এরপরে জন সিনাকে যখন ফেস বানানো হলো, ফেস অফ ডাব্লিউডব্লিউই বানানো হলো, তখন হচ্ছে অ্যাডাল্ট যেসব সাপোর্টাররা ছিল আর যারা বাচ্চা সাপোর্টার ছিল, এই দুইটা গ্রুপের ভিতরে ভাগ হয়ে যায়। ভাগ হয়ে যাওয়ার ফলে জন সিনাকে আপনার সাপোর্ট করতে হচ্ছে বাচ্চারা, আর অ্যাডাল্ট যারা ছিল যাদের বয়স 20-এর ওই পাশে, তারা আবার জন সিনাকে সাপোর্ট করতো না। জন সিনার যে মিউজিকটা হয় সেখানে কিন্তু আপনি যখন জন সিনার এন্ট্রি নেয়, তখন কিন্তু একদল বলে যে জন সিনা সাক্স, আর একদল বলে লেটস গো সিনা, জন সিনা সাক্স, এই ধরনের কথাবার্তা হয়। কিন্তু আপনি আন্ডারটেকারের ক্যারেক্টার যদি দেখেন, আন্ডারটেকার জীবনে কখনোই বুড হয় নাই, নেভার। কিন্তু জন সিনার জীবনে বহুতবারই বুড হয়েছে, এবং সে পরবর্তীতে তার যে থিম সংটা, সেই থিম সং পর্যন্ত সে চেঞ্জ করে সে ওই মিউজিকটা একই ছিল বোধ হয়, মিউজিক এক ছিল, কিন্তু মিউজিকটার আপনার লিরিক্সটাও চেঞ্জ করে নাই, কিন্তু মিউজিকের সাথে যে ব্যাকগ্রাউন্ড যে মিউজিকটা আছে ওইটা জন সিনা সাক্স লেটস গো সিনা এটার সাথে মিল করে সে করছে। এবং জন সিনা এটা আবার মানে অ্যাকসেপ্ট করছে যে পাবলিক তাকে ওইভাবে পছন্দ করে না। আপনি যেটা বলছেন এটা তো আপনি ইনফরমেশন বলেন, হ্যাঁ, কিন্তু এক্সপ্লেনেশন জানতে চাই যে এই আন্ডারটেকার ক্যারেক্টারটার স্পেশালিটিটা কি। মানে আমি যদি আমার যখন 20 বছর ছিল, 20 বছর বয়সের চোখ দিয়ে যদি আন্ডারটেকার ক্যারেক্টারটাকে দেখি, সে কি হয়, একটা ডার্ক টাইপ ক্যারেক্টার, আসে আস্তে আস্তে হাঁটে, কেউ যেন ওই যে একটা মানে গং শব্দ হয়, গির্জার মতোই হয়। সো এই জিনিসটা বছরের পর বছর মানুষজন সেটার মধ্যে পাইছেটা কি বলে আপনার মনে হয়? আমার কিন্তু আন্ডারটেকারকে আমি রেসলিং দেখছি আসলে যে 2000 থেকে 2003, এই 3 বছর। এরপরে রেসলিং অত দেখতাম না, 3 বছর মধ্যে ফলো করতাম। সো আমার যেটা হয়েছে, আমার তো মনে হয়েছে যে আন্ডারটেকার ক্যারেক্টারটা কিছুদিন হয়তো দেখা যায়, বাট কন্টিনিউয়াসলি এইটার মধ্যে তো আসলে খুব চার্ম নাই। রাদার ট্রিপল এইচ ক্যারেক্টারটাকে আমার বেশি এক্সাইটিং মনে হতো। আচ্ছা, সো আন্ডারটেকার আসলে কি মানে এই তার স্টোরি লাইনেও তো প্রায় মানে ফ্ল্যাট স্টোরি লাইন, এই স্টোরি লাইন দেশে 30 বছর সার্ভাইভ করে গেছে। তার আসলে যে প্রেজেন্স অরা আছে সেটার জন্য, মানে মানুষজন যখন মানে আপনার স্টেডিয়ামে আসে বা রিংয়ে আসে, তখন যে তার অরাটা থাকে বা আপনার তার যে প্রেজেন্সের যে একটা ব্যাপার থাকে, ওইটার জন্য মানুষজন আসলে বেশি পছন্দ করে। যেমন আন্ডারটেকার রেগুলারই আমরা দেখছি, সে জিভা এত বড় একটা জিভা বের করতেছে, চোখ উল্টাই দিতেছে প্রতিদিন, প্রতি সপ্তাহে আমরা দেখতেছি, কিন্তু মানুষজন তারপর ওইটা দেখতেছে যে কেন সে কীভাবে এটা করে। এটা পুরোপুরি তার পারফরমেন্সের উপর ডিপেন্ড করছে। তার পারফরমেন্সটা ভালো ছিল, সেরকম সে ওইভাবে পারফর্ম করছে। আমরা আপনার আন্ডারটেকারের 30 বছর ধরে সে একই ক্যারেক্টার প্লে করে গেছে, কিন্তু সে কখনোই
ম্যাচ আপনি যদি জাস্ট এন্ট্রেন্সটা বাদ দেন, আপনি যদি জাস্ট ম্যাচগুলো দেখেন, ম্যাচগুলো কিন্তু সে কিন্তু দারুণ ম্যাচ খেলে গেছে। এবং ওই ম্যাচগুলো সে আন্ডারটেকার ম্যাচের ভিতরে কী করে, কীভাবে সে নাটকগুলো করে বা স্ক্রিপ্টেড যেগুলো জিনিসগুলো থাকে ওগুলো করে, ওগুলো দেখার জন্য মানুষ আসছে আসলে। সে এমন না যে সে একই রকম কাজ আজকে যেটা করছে কালকেও সেটা করছে এরকম করে নাই। সে নিয়মিত তার হচ্ছে ম্যাচের ভিতরেও তার খেলাধুলা বা হচ্ছে আপনার বিভিন্ন স্কিল চেঞ্জ করছে, যেটা হচ্ছে আপনার যেটার জন্য মানুষ আসলে দেখছে। যদি আপনি মনোটোনাস নিয়ে আসেন তাহলে কিন্তু হচ্ছে আপনার এটা আসবে না। আপনার ধীরে ধীরে ক্যারেক্টারকে ইভ্যালুয়েট করতে হবে বা রিভেলেশন করতে হবে যে এই ক্যারেক্টারটা আমি আরও কীভাবে আগায় নিয়ে যাওয়া যায়। আচ্ছা, আমার রেসলিংয়ে আসলে পছন্দের ক্যারেক্টার ছিল কেইন, এটা আপনি জানেন। আমি কেইনকে অনেক পছন্দ করতাম। হ্যাঁ, এবং কেইন ক্যারেক্টারটা তো আসলে আন্ডারটেকারেরই একটা সাব ডিভিশন আর কি, তাই না? মানে কেইনকে যখন নিয়ে আসা হলো তখন সে তাকে স্টোরি লাইনটা ছিল যে আন্ডারটেকারের হাফ ব্রাদার, এবং সেটা নিয়েই ওই গিমিকটাই মোটামুটি অনেক দিন চলছে। তো কেইনের ইনভলভমেন্ট এটা কি আন্ডারটেকারকে আরো করছে, মানে আরো বড় করছে, নাকি কেইন নিয়ে আসাটা আসলে আন্ডারটেকারকে বোরিং হওয়া থেকে বাঁচিয়ে দিছে? মানে আমি বলতে চাচ্ছি যে আন্ডারটেকারের ক্যারিয়ারে কেইনের আসলে ইনভলভমেন্টটা কতটুকু? আসলে এটা কেইনের হচ্ছে যদি আপনি ব্যাকগ্রাউন্ড দেখেন, কেইনের ব্যাকগ্রাউন্ড কিন্তু ও অলরেডি দুইবার কেইন হবার আগে অলরেডি 2বার ডাব্লিউডব্লিউইতে আপনার ডেবিউট হয়েছে, কিন্তু কোনোবারই মানুষ তাকে কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তাকে অ্যাকসেপ্ট করানোর জন্যে ভিন্স কেইন ক্যারেক্টারটা নিয়ে আসে। আর আন্ডারটেকারের আগের নাম ছিল কেইন দ্য আন্ডারটেকার। পরে যখন আসে তখন কেইন নামটা বাদ দিয়ে দেওয়া হয় এবং আন্ডারটেকার ভাই হিসেবে ঢোকানো হয়। এইখানে আপনি দেখেন যদি আন্ডারটেকার না থাকতো, আপনি তো কেইনের পার্সপেক্টিভ দেখতেছেন যে কেইন আসাতে আন্ডারটেকার ক্যারেক্টারটা উঁচু হয়ে গেছে। যদি আন্ডারটেকার না থাকতো তাহলে কেইনকে মানুষ অ্যাকসেপ্ট করতো কিনা? মানুষ কিন্তু কেইনকে অ্যাকসেপ্ট করতে পারতো না। সে পুড়ে গেছে, তার শরীর, তার মুখটুক সব কিছু পোড়া, কিন্তু তাকে কে অ্যাকসেপ্ট করবে? কিন্তু আন্ডারটেকারের ভাই হওয়ার কারণে, আন্ডারটেকার তো একজন বিশাল একটা ফোর্স, তার ভাই, তার একটা পাস্ট আছে এবং তাকে হারানোর মতো একজনই আছে। ওই সময় আন্ডারটেকার আনবিটেবল ছিল, তাকে একজনই আছে, তাকে টম স্টোন, পাইল ড্রাইভার এছাড়া কেউ দিতে পারে না। তো সেই হিসেবে কেন ক্যারেক্টারটা আমার কাছে মনে হয় যে আন্ডারটেকারের জন্য না, আসলে আন্ডারটেকারকে উঁচু করে দেয় নাই, বরং হচ্ছে কেন ক্যারেক্টারটা আলাদা করে হয়েছে আন্ডারটেকারের কারণে। আচ্ছা, সো অ্যাজ এ কেইন লাভার আমি ধর আর একটা প্রশ্ন করি যে আপনার এই লাস্টের পার্ট যেটা, সেটা হচ্ছে যে এই কথাটাকে যদি আমি উল্টাভাবে ফ্রেজ করি তাহলে কেইনকে আসলে আন্ডারটেকারের শ্যাডোতে থাকার কারণেই কেইন স্টোরি লাইনটা পরের দিকে আর ওইভাবে জমে নাই। মানে কেইন যখন আনমাস্ক হয়ে গেল এরপরে তো আর কেইনের সেই চার্মটা ছিল না। কেইন তো এটা আসলে কেইনের আমার কাছে মনে হয় যে আপনার যেহেতু স্ক্রিপ্টেড, সুতরাং এখানে স্ক্রিপ্টের উপরে আপনার নিজেরও কিছু ক্ষমতা থাকে বা হচ্ছে নিজেরও কিছু ইনফ্লুয়েন্স থাকে, নিজের কিছু ইনপুট দিতে হয়। কেইন যখন আনমাস্কড হয়ে গেল, কেইন আনমাস্কড হয়ে যাওয়ার পরে মানে ডাব্লিউডব্লিউই মানে রেসলারদের যে সমস্যাটা, সবাই অনেক হচ্ছে আপনার প্রেস কনফারেন্স করে, অনেক ফটোশ্যুট করে বা ফ্যান মিট করে, যেটা কেইন করছে। এই কারণে কেইনের প্রতি যে আমি আপনাকে আননোনের প্রতি একটা মানুষের যে আকর্ষণ থাকে, কেইন যখন তার আননোনটা রিভিল করে দিছে, মানুষের কিন্তু সেই আকর্ষণটা চলে গেছে। কিন্তু আন্ডারটেকারকে আপনি যদি দেখেন, আন্ডারটেকার কিন্তু 30 বছরের ভিতরে 2015 সালের মানে রিটায়ারমেন্টের পর থেকে, তার আগ থেকে ও কিন্তু কোনো ফেসবুক পোস্ট বা কোনো ধরনের পাবলিক অ্যাপিয়ারেন্স হচ্ছিল না। কিন্তু কেইনের আবার এই জিনিসটা ছিল। আর কেইনের ব্যাপারে যেটা হয়েছে, আপনি যেটা বললেন যে কি বলে ওভারশেডো করছে, মানে আন্ডারটেকারের জন্য ওভারশেডো হয়ে গেছে কিনা, আমার যেটা মনে হয় যে কেইন আসলে নিজেকে ওইভাবে মানে তার ক্যারেক্টারকে ওইভাবে আগায় নিয়ে যেতে চায় নাই বা আগায় নিয়ে যেতে পারে নাই, বা ওর যে স্টোরি লাইনগুলো দেওয়া হয়েছিল অত্যন্ত জঘন্য স্টোরি লাইন দেওয়া হয়েছিল, সেগুলো সে বড় করতে পারে নাই। আবার আন্ডারটেকারও যে তার স্টোরি লাইনগুলো অনেক বড় করে নিছে তাও না, আন্ডারটেকারের স্টোরি লাইনও কিন্তু খুব বেশি সুন্দর বা অসাধারণ কিছু না। সুতরাং এখানে আমার কাছে মনে হয় যে কেইনের নিজস্ব কিছু ব্যর্থতা আছে, কেইন নিজে ক্যারেক্টারটাকে সেইভাবে প্লে করতে পারে নাই। রিং স্কিলেও কি কেইনের আসলে একটু ঘাটতি ছিল? মানে কেইনের তো অল্প কিছু মুভের বাইরে খুব একটা মুভও ছিল না, যেহেতু কেইন অনেক বড়। আপনি কি বলে যারা বিগ গাই, এদের হাইট তো কেইনের আন্ডারটেকার প্রায় সমানই, 1-2 ইঞ্চি কেইন হয়তো বড় হইতে পারে, কিন্তু আপনি যদি দেখবেন যে হচ্ছে যারা বিগ গাই তারা কিন্তু খুব বেশি স্কিল্ড হয় না, এক্সেপ্ট ব্রক লেসনার।
এ বাদে ব্রক লেসনার ওদের মতো হাইটে না, ওদের সাথে কিন্তু বিগ গাই যাদের কথা বলতেছি, আপনি বিগ গাই যারা যারা আছে এরা কিন্তু খুব বেশি স্কিলড হয় না। কিন্তু স্কিল ছাড়া আপনি কেনের আবার আপনার কথা এদিক থেকে ঠিক যে কেন কিন্তু যতগুলো মুভ ছিল কেনের সবই কিন্তু আন্ডারটেকারের কাছ থেকে ধার করে নিয়ে আসানো। মানে আন্ডারটেকার যে মুভগুলো দেয় কেন ঠিক একই মুভই দেয়। তো কি বলে কেনের নিজস্ব স্কিলেরও কিছু অভাব ছিল আমার কাছে মনে হয়, যেটা যে ইনরিং স্কিল যেটা। আর ইনরিং স্কিল তো আসলে আপনার শুধু বিভিন্ন মুভ দিয়ে সেটা তো না, আপনাকে বিভিন্ন এক্সপ্রেশনও দিতে হয়। বিভিন্ন এক্সপ্রেশন ছাড়া বিভিন্ন আমরা যে একটা ফাইট অনেক ভালো কি খারাপ সেটা ডিপেন্ড করছে, বেশি ডাব্লিউডাব্লিউইতে ডিপেন্ড করতেছে আপনার ইনরিংয়ের ভিতরে আপনি যে নাটকটা তৈরি করতেছেন, যে আবহাওয়াটা তৈরি করতেছেন সেটা মানুষ খাচ্ছে কিনা সেটা দেখতে হবে। এখন কেনের সেই রকম ফাইট বা সেরকম মেমোরেবল কোনো ফাইট আপনার কি মনে আছে এখন, যেটা দেখে আপনার কাছে মাথায় এখনো আছে যে না এই ফাইটটা দেখে আমি এই কেনের এই রেসলিংটা দেখে আমার খুব ভালো লাগছিল? আমার তো কেনের এন্ট্রিটাই ভালো লাগতো, এর বাইরে তো এর বাইরে আপনার আন্ডারটেকারের কোনো পছন্দের কোনো ম্যাচ আছে কিনা যে এই ম্যাচটা আপনি দেখে খুব মজা পাইছিলেন? আপনি আন্ডারটেকারের সাথে আর কে ওদের ওইটার নাম যেন কি, শন মাইকেলস? না না না, ওই যে লিজেন্ড কিলার বলে র্যান্ডি অর্টনের ম্যাচটা ভালো ছিল। আর হচ্ছে সিএম পাঙ্কের একটা ম্যাচ, দেখেন আপনি ম্যাচের নামগুলো কিন্তু মনে রাখতে পারেন। সিএম পাঙ্কের ম্যাচ কিন্তু হয়েছে আন্ডারটেকারের তখন মানে ওর প্রাইম শেষ, প্রাইমের পরে গিয়ে ম্যাচ করছে। তারপরে আপনি দুইটা ম্যাচের কথা মনে আছে কারণ স্টোরি লাইন ভালো ছিল। সিএম পাঙ্ক, র্যান্ডি অর্টন দুইজনই কিন্তু সুন্দরভাবে ম্যাচটা করছে, কিন্তু কেইন আপনার এত ফেভারিট, অথচ কেইনের একটা ফেভারিট ম্যাচের কথা আপনার মনে করতেছেন, এটা কিন্তু একটা ব্যাপার আছে। হ্যাঁ, কেইনের এই যে একবার ওই রয়্যাল রাম্বল এলিমিনেশনে যেটা, ওইটার কথা মনে পড়ে। আর হচ্ছে কেইনের বেসিক্যালি কেইনের আমার পছন্দ লাগতো হচ্ছে যে কেইন যখন করতো যে এন্ট্রিটা নিত, এবং যেটা হয়তো যে কেইন মাঝে মাঝে দেখা যাচ্ছে যে কোন একটা ম্যাচে কেউ ইন্টারাপ্ট করছে, কেইন এসে সেভ করতেছে, ওই জিনিসগুলো বেশি মজা লাগতো কেইনের ক্ষেত্রে। বাট আলাদা করে কেইনের ওরকম সিরিয়াস কোনো ম্যাচ আসলে আমার ওইভাবে হচ্ছে না, মানে যেটা আমার মনে দাগ কেটে আছে। কেইনের আসলে বিগশোর সাথে একটা ম্যাচ ভালো লাগছিল, বিগশোর সাথে একটা ম্যাচ, হ্যাঁ কেইনের সাথে বিগশোর একটা ম্যাচ ছিল। এবং কেইনের সাথে আপনার মেমোরেবল ম্যাচ শুধু আন্ডারটেকারের সাথেই হয়েছে। এবং কেইনের সাথে আন্ডারটেকার এবং আন্ডারটেকারের বেস্ট ম্যাচগুলো মোট 2টা ম্যাচ করছে মানে বেস্ট ম্যাচের ভিতরে কেইনের সাথে থাকবে। আর কেইনের যদি আপনি মেমোরেবল ম্যাচ, এটা হচ্ছে কেইন মাস্ক খুলে ফেলার পরে ড্যানিয়েল ব্রায়ানসনের সাথে যেগুলো ম্যাচগুলো করছে এগুলো খুবই মেমোরেবল। এখন আমার ড্যানিয়েল ব্রায়ানের সাথে ওর মানে আমার কাছে পছন্দ, একেবারেই পছন্দ হয়নি, কিন্তু মানুষ কিন্তু খুবই খাইছে। আর তারপর লিটার সাথে তার যে স্টোরি লাইনটা ছিল এটা আমি একেবারেই অ্যাকসেপ্ট করতে পারি না। আমি কেইনের মতো একটা ক্যারেক্টারের সাথে লিটার এই জিনিসটা আসলে যায় না। এই যে দেখেন স্টোরি লাইনটা কিন্তু এগুলো ওই যে জেফ হার্ডি বা ম্যাটার ওদের সাথে যাইতে পারে, এজের সাথে যাইতে পারে, কিন্তু আপনার কেইনের সাথে এই ধরনের স্টোরি লাইনটা যায় না আসলে। আচ্ছা, আপনি তো রেগুলারই করেন, মানে আন্ডারটেকারের স্টোরি লাইনে কি কখনো কোনো এরকম হয় নাই, মানে নায়িকা টাইকা বা এরকম নারী টারি ঢুকে নাই? আন্ডারটেকারের নায়িকা নারী তো ঢুকছে। আন্ডারটেকারের আসলে আপনার অনেকগুলো আন্ডারটেকারের ক্যারেক্টার আসলে 2টা না, তো আসলে অনেকগুলো ক্যারেক্টার করছে আন্ডারটেকার। একটা বড় ক্যারেক্টার ছিল হচ্ছে আপনার মিনিস্ট্রি অফ এভিল, সেখানে হচ্ছে সে ডার্ক লর্ডকে উপাসনা করে, ওইখানে কিছু নারী কিছু নিয়ে আসানো হয়েছে, হালকা কিছু যৌনতা আছে। এছাড়া আসলে আন্ডারটেকারের ক্যারেক্টারের ভিতরে ওই জিনিসগুলো নাই। এবং আন্ডারটেকার মানুষ হিসেবে খুবই হাম্বল এবং এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত। স্টেফানি ম্যাকমোহনের সাথে যেরকম কার্ট অ্যাঙ্গেল বা ক্রিস জেরিকোর ট্রিপল এইচ সবাই ছিল। ইনফ্যাক্ট কিস করার সিনও ছিল ক্রিস জেরিকো। হ্যাঁ, এমনকি আপনার জন সিনার সাথে অ্যাসল্যাপও আছে। এটা আমি রেসলিং $20 দিছিল জন সিনা স্টিফেনিকে অ্যাসল্যাপ করার জন্য। না, আমি 3 পরে ওইভাবে রেসলিং দেখতাম না। বাট স্টেফানির সাথে যদি আন্ডারটেকারের কোনো একটা স্টোরি লাইন হইতো, সেটা কেমন হইতো বলে আপনার মনে হয়? স্টোরি লাইন তো আছে একটা অলরেডি। আচ্ছা, আছে একটা। হ্যাঁ, বলেন তো কি সেটা হচ্ছে আপনার আন্ডারটেকার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ ইভিল। সে হচ্ছে ডার্ক লর্ড থেকে আসছে, সে পুরা ডাব্লিউডাব্লিউইতে তার ডার্কিশ গিরি করে বেড়াবে আর কি। তো ওইখানে হচ্ছে আপনার ভিন্স ম্যাকম্যানের প্রতি আন্ডারটেকারের খুবই ক্ষোভ,
সে করছিল কি, সে হচ্ছে আপনার স্টেফেনি মিকম্যানকে ক্রুসিফাই করছিল, এবং স্টেফেনি মিকম্যানের যে একটা ছোটবেলা পুতুল ছিল, সে পুতুলটা সে হচ্ছে আগুনে পুড়াই দিয়েছিল বাবার সামনে। তো এইটা আসলে স্টোরি লাইন। এবং ওই সময় কি তার আগে না, হ্যাঁ ওই সময়, এবং সে ডার্ক লর্ডের উপাসনা করতে, এই স্টেফেনিকে ক্রুসিফাই করলে ডার্ক লর্ড চলে আসবে এই টাইপের কি। এমনকি আন্ডারটেকার অস্টিনকে পর্যন্ত ক্রুসিফাই করে দিয়েছিল। তো ওই সময় হচ্ছে পরে মানে স্টোরিটা কিন্তু ভালোই চলছিল, কিন্তু পরে দেখা গেলো যে ডার্ক লর্ড হচ্ছে ভিন্স ম্যাকম্যান নিজে। আচ্ছা, এইটার জন্য আসলে হচ্ছে আপনার কি বলে স্টোরিটা বেশি একটা মানুষ খায় নাই। ওই সময় ভিন্স ম্যাকম্যান দেখা গেল অস্টিনেরও ভিলেন, আবার ডার্ক লর্ডেরও ভিলেন সে হয়ে যাইতেছে। এটার জন্য আসলে মানুষ এই সময় স্টোরিটা বেশি একটা খায় নাই, কিন্তু ভিন্স স্টেফানির সাথে একটা ছিল। আচ্ছা, তো এই যে পরবর্তীতে ব্রে হোয়াইট বলে একটা রেসলার আসছিল, যে হোয়াইট ফ্যামিলি বানাইছিল। তো আমি কিছু রেসলারের সাথে, মানে রেসলার রাবারের সাথে গল্প করে জানলাম যে ওই স্টোরিটা, মানে ক্যারেক্টারটা আন্ডারটেকার থেকে অনেকটা ধার করা। এটা কি আপনি একমত নাকি এটা মানে একমত না? আসলে এটা একটা স্টোরি লাইন ছিল আন্ডারটেকারের, মানে পাসিং দ্য টর্চ টাইপের আর কি। তো ব্রে হোয়াইটের সাথে আন্ডারটেকারকে ওইভাবে ক্যারেক্টারটা আনার চেষ্টা করছিল, এমনকি আপনার সামার স্ল্যাম বা আপনার কি বলে রেসলম্যানিয়াতে আন্ডারটেকার একটা ম্যাচ হেরে যাওয়ার পরে ব্রে হোয়াইটের যে ফ্যামিলি ছিল ওরা এসে আন্ডারটেকারকে নিয়ে যায়। তো এইরকম অনেক করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু আসলে ব্রে হোয়াইট ক্যারেক্টারটা সেভাবে প্লে করতে পারে নাই, বা স্টোরি লাইনটা ওইভাবে ভালো ছিল না। এবং আন্ডারটেকার ক্যারেক্টারটা আসলে প্লে করতে গেলে আপনাকে খুবই আন্ডারটেকারের মধ্যে খুবই রিজার্ভ হইতে হবে, পাবলিক অ্যাপিয়ারেন্স করা যাবে না। ফেসবুকে এখন তো সবাই ফেসবুকে পোস্ট দেয়, এরকম ফেসবুকে পোস্ট কিছুই দেওয়া যাবে না, এইভাবে থাকতে হবে। না হলে আপনি যেটা বলছিলেন প্রথমে যে প্রশ্নটা ছিল যে হচ্ছে কেন মানুষ দেখছে, কারণ আন্ডারটেকার ভিতরে রহস্যময়তা ছিল। কেউ ওনার সম্পর্কে জানে না, উনি কি করে, কোথায় থাকে, কই কি খায়। সবাই জানে ডেথ ভ্যালিতে থাকে। ডেথ ভ্যালি কোথায়? টেক্সাস ডেথ ভ্যালিতে সে থাকে, কিন্তু টেক্সাস ডেথ ভ্যালিতে কোথায় থাকে কেউ জানে না। মাঝে মাঝে দেখা যায় যে সে কবর খুঁড়ে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এই যে রহস্যময়তার জন্য তো আন্ডারটেকার ক্যারেক্টার এতদিন লঞ্জিভিটি করছে, কিন্তু ব্রে হোয়াইট ফ্যামিলির আপনার ক্যারেক্টারটা ওইভাবে সে প্লে করতে পারেনি, কারণ শুরুটা হয়েছিল আসলে 3 জনকে দিয়ে। যদি একজনকে দিয়ে হতো তাইলে একটা ব্যাপার ছিল আর কি। আচ্ছা, আন্ডারটেকার আমি চ্যাট জিপিটিতে পড়তেছিলাম যে আন্ডারটেকারের সাথে মানে শত্রুতা কার কার ছিল। সেখানে দেখলাম যে হাল্ক হোগানের সাথে আন্ডারটেকারের শত্রুতা ছিল, তারপরে ব্রেট হার্টের সাথে বোধহয় শত্রুতা ছিল, আর চ্যাট জিপিটি শন মাইকেলের কথা লিখছে, কিন্তু পরে দেখছে যে শন মাইকেলের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। সো চ্যাট জিপিটির এইগুলা কি ঠিক আছে নাকি? না, ঠিক নাই। প্রথমটা ঠিক আছে। হাল্ক হোগানের সাথে আন্ডারটেকারের একটা গ্যাঞ্জাম ছিল। হাল্ক হোগানের সাথে ব্যাপারটা ছিল কি, হাল্ক হোগান তখন হচ্ছে আপনার হট ডাব্লিউডব্লিউইতে 1991 কি 92 সালের দিকে। তখন হাল্ক হোগানের সাথে, এবং আন্ডারটেকারও তখন নতুন রাইজিং সুপারস্টার, এবং সে হচ্ছে আন্ডারটেকার, রহস্যময় পুরুষ, তাকে হারানো যায় না, আনবিটেবল। তো ওই ম্যাচে হচ্ছে আপনার আন্ডারটেকার হাল্ক হোগানকে হারাই দিবে। তো আন্ডারটেকার টুম্বস্টোন পাইল ড্রাইভার দিছে, এবং নিচে রিক ফ্লেয়ার একটা চেয়ার দিয়ে দিছিল। এখন আন্ডারটেকারের কথা হচ্ছে যে ওর মাথা ফ্লোরে হিট করে নাই, কিন্তু রিক ফ্লেয়ারের কথা হচ্ছে, মানে সরি হাল্ক হোগানের কথা হচ্ছে আমার মাথা ফ্লোরে হিট করছে। কিন্তু আন্ডারটেকার বলতেছে আমি যাবত করলে শত শত মানুষের টম্বিস্টন দিছি, একবারও হিট করে না, তোমার হিট করার কথা না। পরে ওখানে হাল্ক হোগান অনেক নাটক করে, এবং হাল্ক হোগান যেহেতু তখন সুপারস্টার এবং আন্ডারটেকার তখন রাইজিং সুপারস্টার, তো এটা নিয়ে আবার হচ্ছে হাল্ক হোগানের সাথে আন্ডারটেকার একটা দীর্ঘদিন একটা ক্ল্যাশ শুরু হয়। আর ব্রেট হার্টের সাথে যেটা আন্ডারটেকারের যে সমস্যাটা, আমার মনে হয় না এই ধরনের কোনো গ্যাঞ্জাম ছিল। আন্ডারটেকার এবং ব্রেট হার্ট দুইজনকে খুবই রেসপেক্ট করে, এবং আমি যতগুলো ইন্টারভিউ দেখছি, ব্রেট হার্ট আন্ডারটেকারে যদি বলা হয় যে সবচেয়ে সেরা টেকনিক্যাল রেসলারকে, সে প্রথমে রাখবে ব্রেট হার্ট, তারপরে রাখবে হচ্ছে শন মাইকেলসকে। আর শন মাইকেলের সাথে আন্ডারটেকার একটা বড় ধরনের গ্যাঞ্জাম ছিল। হ্যাঁ, ওইটা দেখছি যে পরে আবার তাদের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়েছে। এখন শন মাইকেল আসলে, আপনি যদি রেসলিংয়ের ভিতরে যদি বলেন যে একটা ইউনিক ক্যারেক্টার কে, তাহলে হচ্ছে শন মাইকেল। ওনার মতো ক্যারেক্টারটা আসলে আন্ডারটেকার ওই ক্যারেক্টার কোনোদিন প্লে করতে পারবে না, যে ক্যারেক্টারটা হচ্ছে শন মাইকেল প্লে করছে। আচ্ছা, কীরকম? শন মাইকেলকে বলতে পারেন যে সাকিব আল হাসান স্কোয়ার, বা সাকিব আল হাসান টু দি পাওয়ার 3 বা 2000 এরকম দিতে পারেন। শন মাইকেলের সাথে তো ট্রিপল এইচেরই বেশি খাতির ছিল সবসময়। শন মাইকেলের সাথে আসলে কারোরই খাতির ছিল না, বা সবার সাথেই খাতির ছিল। যেমন হচ্ছে শন মাইকেলের ব্যাপার কি, শন মাইকেলের শুরুটা আবার শুরু হয়েছিল কন্ট্রোভার্সি দিয়ে শুরু হয়েছিল,
এবং শন মাইকেলের ম্যাচগুলো যদি আপনি দেখেন, আপনি অনেকগুলো ম্যাচ পাবেন যেগুলো শন মাইকেলের ম্যাচ, মানে টপ 50টা ম্যাচের ভিতরে অন্তত আপনি 10টা ম্যাচ পাবেন শন মাইকেলসের ম্যাচ। কারণ শন মাইকেলস মানেই একটা যে কোনো ম্যাচ সে অন্যভাবে নিয়ে যাইতে পারবে। তো শন মাইকেলসের ভিতরে আপনার সঠতা বেশি ছিল বা চিটারি করার প্রবণতা বেশি ছিল। আপনি তো নিশ্চয়ই মন্ট্রিল স্ক্রুজাবের নাম শুনছেন, ব্রেট হার্টের সাথে সেই বিখ্যাত মন্ট্রিল স্ক্রুজাব। এবং শন মাইকেলস আবার ওইটা আবার অস্টিনের সাথেও করার চেষ্টা করছিল, সেটা আবার আন্ডারটেকার ঠেকাইছিল। তো এই ধরনের কিছু ব্যাপার ছিল আর কি। আচ্ছা, আমাকে এটা বলেন তো যে এই যে ইগুলো, মানে এই যে আপনি কেবল যেটা বললেন যে ওই করবে না, মাথা ফ্লোর করবে না, কিন্তু দর্শক তো দেখে মাথায় রাখছে, তো আপনি ওই সময় ক্যামেরা থাকেন ওখানে, ওই জিনিসগুলো তাহলে কিভাবে করে? আপনি কখনো হচ্ছে দেখবেন যে আন্ডারটেকার যখন টম বিসনট পাইলের আবার দেয় তখন দেখবেন যে ওর মুখ দেখাইতেছে, কিন্তু সে যে মাথাটা ফ্লোরে রাখাইছে এখানে এই সময় কখনো ক্যামেরাটা রাখে না আর কি। আচ্ছা, এখানে ক্যামেরা মানে শটই নেওয়া হয় না, নেওয়া হলেও দেখায় না। আপনি যদি লাইভ দেখতেন ওখানে বসে তাহলে হয়তো দেখতেন যে মাথায় লাগে নাই আসলে। আচ্ছা, ওকে। তো যদি এবার করা হয়, মানে আমি পড়তেছিলাম যে আন্ডারটেকারের সবচেয়ে ক্রুশাল ম্যাচ কি, সেখানে ওরা বলতেছে হচ্ছে এই যে ম্যাকফুলি বা ক্যাকটাস জ্যাক, তার সাথে নাকি হেল ইন এ সেল বা কিছু ম্যাচ ছিল। তো ওই ম্যাচটা সম্পর্কে একটু বলেন। আচ্ছা, আন্ডারটেকারের সাথে ওই ম্যাচটা আসলে সেকেন্ড হেল ইন এ সেল ম্যাচ। ফার্স্ট হেল ইন এ সেল ম্যাচটাই হচ্ছে আপনার অলরেডি কেন ডিবাট করছে, ওইটা খুবই পপুলার ছিল, আপনার পছন্দের ম্যাচ ছিল ওইটা। আর পরের ম্যাচটা যেটা সেটা হচ্ছে আপনার মিক ফোলি। আন্ডারটেকার একটা সবচেয়ে বড় গুণ, সে হচ্ছে আপনার যে ছোট ছোট যে প্লেয়ারগুলো আছে এদেরকে সে প্রমোট করে। কোনো ম্যাচ হেরে গিয়ে বা কঠিন সুন্দর একটা ম্যাচ উপহার দিয়ে এনে তাদেরকে সে বড় স্টার বানিয়ে দেয়। যেমন জন সিনা, তারপরে জেফ হার্ডি, বাতিস্তা, রেন্ডি অর্টন, এদেরকে কিন্তু আন্ডারটেকার নিজে হাতে উপরে উঠাইছে। তো মিক ফোলি ওই সময় কিন্তু বেশ ছোটো ক্যারেক্টার ছিল, মানে সে ওই রকম লিজেন্ডারি বা ওরকম মারামারি হয় নাই। মিক ফোলি আগে থেকেই বলছিল আন্ডারটেকারকে যে আমাকে ওখান থেকে ফেলাই দিবা, এবং আন্ডারটেকারের ফেলাই দিছে। ফেলাই দেওয়ার পরে মিক ফোলি উঠে চলে যাবে, আন্ডারটেকার জানে যে ফেরত আসবে, এই জন্য কিন্তু আন্ডারটেকার উপর থেকে নামে নাই, আন্ডারটেকার কিন্তু উপরেই বসেছিল। মিক ফোলি বলতে আমি যদি বেঁচে থাকি, আন্ডারটেকার বলছিল যে আমি তোমাকে ওটা ফেলে দেবো, বলে আমি যদি মরে যাই, বলে ইট উইল বি ম্যাজিক টেবিল, তুমি মরবা না, তুমি আবার উঠে আসবা। এবং মিক ফোলি আবার উপরে উঠছে এবং আন্ডারটেকার উপর থেকে আবারও ফেলে দিছে। যখন ফেলে দিছে তখন আন্ডারটেকার ভয় পাইছে যে এবার মনে হয় মারাই গেছে, কিন্তু মিক ফোলি তখনও মারা যায় নাই। মিক ফোলি তো এরপরে আরও 23 মিনিট ওর সাথে রেসলিং করছে। পরে আন্ডারটেকার লাস্ট রাইড দিয়ে ওরা হচ্ছে শেষ করে ম্যাচটা শেষ করছে। আচ্ছা, এইটা বলেন তো, এত উপর থেকে যে পড়ে তো এরা ব্যথা পায় না, মানে এরা মরে না কেন? এরা তো ব্যথা তো পায়, এরা ব্যথা পায়। আপনি আন্ডারটেকারের তো কোনো হিপবোন নাই, দুটো হিপবোনই রিপ্লেস করা। এমনকি হচ্ছে মিক ফোলি যখন মারামারি করে, আপনি একটা ছবি দেখবেন মিক ফোলির ওই ম্যাচের, যে ওর যে দাঁতটা ওর দাড়ির সাথে এখানে লেগেছিল এবং সে ওইভাবেই মারামারি করে গেছে। আসলে এরা হয়তো কোনো কিছু ভিতরে থাকে, আসলে নিজের ভিতরে চলে যায় যে না আমি ওইভাবে, হাত পা তো অনেকেরই ভাঙে, মানে ম্যাচ খেলতে খেলতে অনেকের হাত পা ভাঙে, কিন্তু তারা ওই জিনিসগুলো আসলে ওইভাবে কেয়ার করে না, কিন্তু তারা ম্যাচটা ওইভাবে চালায় নিয়ে যায়। হ্যাঁ, বিশেষ করে আমি দেখি যে ওই যে উপর থেকে যে ফেলে দেয়, এটা যে কোনোভাবেই তো এত উপর থেকে পড়লে তো ঘাটটার ভেঙে যাওয়ার কথা। হ্যাঁ, এখন তো হচ্ছে আপনার উপর থেকে ফেলে দেখবেন টেবিলের উপরে ফেলে, এবং টেবিলের নিচে হচ্ছে আপনার অ্যানাউন্সিং টেবিলের নিচে যদি ফেলে ওখানে দেখবেন যে বেলুন দিয়ে রাখে ওরা, বা একটা এয়ার ব্যাগ দিয়ে রাখে যাতে কিছু না হয়। কিন্তু আগে কিন্তু এই সিস্টেমটা ছিল না, উপর থেকে ফেলে দিলে নিশ্চিত খুব বাজে একটা ইম্প্যাক্ট পড়ে। এবং এরা তো প্রচুর হচ্ছে আপনার কি বলে ইনজুরি শিকার হয়, এবং ইনজুরিতে পড়লেই দেখবেন যে এরা 7 দিনের জন্য বা 8 দিনের জন্য কেউ হয়তো সমান এদের মেরে দিছে, মেরে ইনজুরিতে পড়ে গেছে এবং পরবর্তী ফেরত আসছে অন্য ক্যারেক্টার হয়ে। যেমন আন্ডারটেকারের কথা আমি বলি, আন্ডারটেকার হচ্ছে আপনার প্রচুর ক্যাসকেড ম্যাচ খেলছে, বাড়ি ডালা ম্যাচ খেলছে, যতগুলো বাড়ি ডালা ম্যাচ খেলছে প্রতিবার আন্ডারটেকার ইনজুরিতে পড়ছে বলে বাড়ি ডালার ম্যাচ খেলছে, এবং সে 2-3 মাস পরে অন্য একটা ক্যারেক্টার হয়ে আসছে। আচ্ছা, তো আমার কথা হচ্ছে যে এই যে ইনজুরিতে পড়ে, তো এইখানে লাইফ রিস্ক থাকে না কোনো, মানে জিনিসগুলো যতই স্ক্রিপ্টেড হোক কিন্তু আসলে তো আহত হওয়ার কথা, বা আসলে আহত হয়, তো আসলেই তো আহত হয়। এবং ওদের হচ্ছে আপনার আহত হইলে তো ওদের চিকিৎসার ব্যবস্থা আগে ছিল না, এখন ওরা হচ্ছে বেশ মেডিকেল ইন্স্যুরেন্স করে অনেক সিস্টেমেটিক অনেক কিছু নিয়ে আসছে যাতে আপনার রেসলাররা ফিট থাকে।
কিন্তু আগে এরকম ছিল না আর কি। আগে রেসলাররা মায়ের খেতে নিজের টাকা দিয়ে চিকিৎসা করা লাগতো। বর্তমানে হচ্ছে এদের চিকিৎসা করা হয় এবং হাউসেই ডাক্তার থাকে এবং ডাক্তারাই চিকিৎসা করে এদের। আচ্ছা, আন্ডারটেকারের এই ক্যারেক্টারটা যেহেতু ডার্ক, তো মানুষ যে আন্ডারটেকারকে পছন্দ করছে, আন্ডারটেকারকে পছন্দ করার এটা কি তাহলে এটা মিন করে যে আসলে মানুষের মধ্যে ভায়োলেন্সটাই আসলে বেশি সত্য ইয়ের চাইতে, মানে ইম্প্যাথির চাইতে? আদারওয়াইজ যদি আমি জন সিনাকে দেখি, জন সিনা ক্যারেক্টারটা যেরকম মানে একটা মানে বাচ্চা একটা ব্যাপার আছে, বা যদি এর অন্য কোনো এর ক্যারেক্টার দেখি, লাইক কার কথা বলবো, দ্য রক। হ্যাঁ, আলটিমেট বেবি ফেস। হ্যাঁ, তো তাদের সাথে তারাও রেসলিং করে, আবার আন্ডারটেকারও রেসলিং করে, দুটোর মধ্যে তো আসলে অনেক তফাৎ আছে। তো তাহলে কি আন্ডারটেকারের জনপ্রিয়তাটা আসলে মানুষের ওই ডার্ক ফ্যান্টাসি বা ভায়োলেন্স ফ্যান্টাসি ওইটার দিকে বেশি ঝোঁক দেখায়? আসলে আন্ডারটেকারের জনপ্রিয়তা ডার্ক ফ্যান্টাসি বা ভায়োলেন্স ফ্যান্টাসির জন্য না, আমার কাছে মনে হয় আননোনের প্রতি একটা ফ্যান্টাসি আছে মানুষের, মানে নিষিদ্ধ বা কোনো জিনিসটা, এই জিনিসটা নিষিদ্ধ বা এই জিনিস সম্পর্কে জানা যায় না, রহস্যময়ের ভিতরে মানুষের যে আকর্ষণটা আছে সেটার জন্য আন্ডারটেকারের প্রতি মানুষের আকর্ষণ থাকতে পারে। এই ক্যারেক্টারটা, এই মানুষটা 30 বছর ধরে আসতেছে, এই সম্পর্কে আমরা কিছুই জানি না, এমনকি উইকিপিডিয়াতেও কিছু লেখা নাই যে হচ্ছে আগে কি ছিল না ছিল। এখন অবশ্য অনেক কিছু লেখা হয়েছে, তো মানে পার্সোনাল লাইফ লেখা হয়েছে, কিন্তু পার্সোনাল লাইফ কি, কোথা থেকে আসছে, এই সম্পর্কে মানুষ কিছুই জানে না। তো এই যে আননোনের প্রতি যে আকর্ষণটা, সেটার জন্য মানুষের আসলে আন্ডারটেকারের প্রতি একটা মানে আকর্ষণ থাকে বা একটা ফ্যান বেস থাকে, স্ট্রং ফ্যান বেস। আন্ডারটেকারের যে ফ্যান বেস, সেটা ওরা কখনো আন্ডারটেকারকে বু বা হচ্ছে মানে খারাপ কোনো ব্যাকসাউন্ড দেয় না, কিন্তু এই যে এই ক্যারেক্টারের কারণেই আর কি। কিন্তু আন্ডারটেকার যখন থেকে নিজেকে রিভিল করে দিছে, তখন থেকে কিন্তু মানুষজনের আন্ডারটেকারের প্রতি সেই আকর্ষণটা আর সেই রকম ফ্যান বেসটা কিন্তু আর নাই, তার আগ পর্যন্ত ছিল। তো আমার কাছে মনে হয় যে এমপ্যাথেটিক বা হচ্ছে ভায়োলেন্স ক্যারেক্টারের জন্য না, আমার কাছে মনে হয় আন্ডারটেকারটা আসলে আননোনের প্রতি। আচ্ছা, কনস্পিরেসি থিওরি বলে যে WWE হচ্ছে ইলুমিনাটি প্রমোট করে, এবং এই আন্ডারটেকার বা ব্রে ওয়াইটের মতো যে ডার্ক ক্যারেক্টারগুলো, এগুলো আসলে কম বেশি ইলুমিনাটি সিম্বল বা এই সমস্ত জিনিসপত্রের সাথে বেশি কানেক্টেড। সো আপনার এটার ব্যাপারে মতামত কি? আসলে আপনার ইলুমিনাটি বলতে আমাদের খুব ভালো লাগে, আমাদের বলতে ভালো লাগে, সব কিছুর ভিতরে ইলুমিনাটি বলতে ভালো লাগে, এবং ইলুমিনাটি আই আসলেই হয়ে যাবে। ডাব্লিউডব্লিউইর ভিতরে তো দেখেন এর ভিতরে হয়তো আই আছে, আমি এটা একেবারে একমত না, এটার সাথে একেবারে একমত না, কারণ ইলুমিনাটির সাথে ডাব্লিউডব্লিউই আমাদের কালচারে বা হচ্ছে সোসাইটি কী ধরনের ইম্প্যাক্ট ফেলতেছে সেটাও একটা ব্যাপার আছে। আচ্ছা, কিন্তু এই যে চায়না ক্যারেক্টারটা, ইলুমিনাটি বা বুগিম্যান যে ক্যারেক্টারগুলো, এইগুলোর সাথে তো এই যে ইলুমিনাটির যে সমস্ত রিচুয়ালের কথা বিভিন্ন ইয়েতে পাওয়া যায়, সেগুলো তো কোথাও না কোথাও আসলে তো বোধহয় একটু ম্যাচ করে না। ম্যাচ আসলে আপনাকে দেখতে হবে যে চায়না ক্যারেক্টার বা বুগিম্যান ক্যারেক্টার, ডাব্লিউডব্লিউই যেটা করে, ওরা হচ্ছে রেসলিং এন্টারটেইনমেন্ট, ওরা আপনার মার্কেট ভ্যালু দেখবে যে মানুষ কোনটা পছন্দ করে। আপনি হঠাৎ করে ওয়েবসাইটে পড়লেন যে হচ্ছে ডাব্লিউডব্লিউই চায়না আপনার ইলুমিনাটির সদস্য, আপনি কি করবেন? অবশ্যই চায়নার ম্যাচগুলো দেখবেন, খুঁটিয়ে দেখবেন, 10-12 বার করে দেখবেন যে কোথায় সে ইলুমিনাটি সাইন শো করতেছে। এই জিনিসটাই ডাব্লিউডব্লিউই প্লে করে। ডাব্লিউডব্লিউই যেটা করে যে এই ইলুমিনাটির ক্যারেক্টারটা হয়তো তারা কেউ হয়তো বলছে, সে তখন ওই তাদের ভিতরে ওই জিনিসগুলো আনার চেষ্টা করে, এনে দেখানোর চেষ্টা করে যাতে মানুষজন আরও বেশি দেখে, যত বেশি দেবে তত বেশি তাদের ইনকাম হবে, সেই জন্যে তারা এই জিনিসগুলো করতে পারে। কিন্তু আমার কাছে মনে হয় না যে হচ্ছে এর সাথে কোনো ইলুমিনাটি বা কোনো হিডেন মেসেজ আসছে আমাদের মাঝখানে যেটা আমাদের নাস্তিক বা অন্য কিছু বানিয়ে দিবে, সেরকম কিছু আমার কাছে মনে হয় না। ওকে, সো আন্ডারটেকারের সমসাময়িক তো স্টোন কোল্ড স্টিভ অস্টিনও তো আসলে অনেক জনপ্রিয় ছিল। তো স্টোন কোল্ড স্টিভ অস্টিনের সাথে আসলে তার কখনো ফিউড ছিল নাকি এরকম আলাদাই ছিল? আসলে আমার দেখা মানে ডাব্লিউডব্লিউই কি ক্যারিয়ারের ভিতরে ধরেন আন্ডারটেকার তো 30 বছরের ক্যারিয়ার ছিল, কিন্তু অস্টিনের ক্যারেক্টার মানে ক্যারিয়ার ছিল মাত্র 5 থেকে 7 বছরের ভিতরে। আন্ডারটেকারের গং মানে আপনার যখন আসে যে ইন্ট্রেন্সে মানুষ যে পরিমাণে সাউন্ড দিবে আপনাকে, কিন্তু অস্টিনের শ্যাটারিং গ্লাসের যে সাউন্ড তার সাথে দ্বিগুণ হবে। অস্টিন একজন ক্যারেক্টার যেটা
মানে ডাব্লিউডাব্লিউই এর ভিতরে সবচাইতে জনপ্রিয় ক্যারেক্টার হচ্ছে অস্টিনের ওই গ্লাস পিয়ারটা তো আমারও ভালো লাগতো। আপনারও ভালো লাগতো। অস্টিন ডাব্লিউডাব্লিউই সবচাইতে বড় সুপারস্টার অস্টিন, আন্ডারটেকারও না, সবচেয়ে বড় সুপারস্টার আছে অস্টিন, কিন্তু 5 বছর ছিল মাত্র। তাই আন্ডারটেকারের সাথে অস্টিনের বেশ কয়েকবারে ফিউড হয়েছে, এবং অস্টিন আসলে কোনো স্কিল্ড কোনো আপনার রেসলার না, রেসলিং ওটা ব্রলিং টাইপের। দেখবেন যে অস্টিন মারামারি করতে গেলে লাভ দিয়ে ঘাড়ের উপর ওঠে ঘষাঘষি করতেছে, এছাড়া আর কিছু নাই। আর ওই আপনার আর কেউ মারে মাঝামাঝি, এইগুলোই হচ্ছে অস্টিনের মারামারি। কিন্তু অস্টিনের ক্যারেক্টারটার জন্যে আপনার হচ্ছে মানুষজন অনেক বিয়ার ছোটাছুটি করে, এই ধরনের ক্যারেক্টার মানুষ মানে পছন্দ করে। দেখেন আননোনের প্রতি একটা আকর্ষণ আছে। আবার হচ্ছে তাহলে মানে অস্টিনের ক্যারিয়ার শর্ট লাইফ হওয়ার ক্ষেত্রে কি তার এই স্কিলের ঘাটতির কথা বলবেন নাকি আসলে কি কারণে? ইনজুরি কারণে। এবং অস্টিনের যে ক্যারেক্টারটা, অস্টিন আসলে ক্যারেক্টারটা মানে অস্টিন এত পপুলার হয়েছে হচ্ছে আরও একটা কারণে, মানে এটাই মেন কারণ, সেটা হচ্ছে তার বসকে পিটিয়ে আছে আপনার কি বলে পপুলারিটি পাইছে। হ্যাঁ, সবাই তার বসকে পিটাইতে চায়, কিন্তু পর্দায় যখন আমি দেখতেছি আসলে একটা বস পিটানি খাইতেছে, দেখতে তো মজাই লাগে। তো অস্টিন ভিন্স ম্যাকম্যানকে পিটাই সে হচ্ছে আপনার কি বলে জনপ্রিয়তা পাইছে। এখন অস্টিনের যেটা হয়েছিল যে অস্টিন যখন 2001 কি 2 সালে রকের সাথে হেরে গেল রেসলমেনিয়াতে, তখন হচ্ছে রকও চলে যাবে, রক আর থাকবে না, রক মুভি করতে যাবে। আর ওই সময় হচ্ছে আপনার ব্রক লেসনারকে ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন বানানো হবে। এই ডিরেকশনটা অস্টিনের পছন্দ ছিল না এইসব কারণে, এবং অস্টিন নিজেও ভয়াবহ ইনজুরিতে ছিল। এই কারণে অস্টিন আর হচ্ছে পরবর্তীতে এখন রেসলিং করে নাই। আসছিল পরে জেনারেল ম্যানেজার বা এই ধরনের পিছনে থাকার ক্যারেক্টার হিসেবে ছিল, কিন্তু কখনোই রেসলিংয়ে আসে নাই। ব্রক লেসনারকে চ্যাম্পিয়ন করাতে অস্টিনের আপত্তির কারণ কি? ব্রক লেসনারকে চ্যাম্পিয়ন করাতে ওই সময় ব্রক লেসনার ছিল, আবার হচ্ছে আপনার তখন WCW থেকেও আপনার গোল্ডবার্গকেও আনা হইতেছে। মানে ওর ডিরেকশনটা পছন্দ হচ্ছিল না, যে ডিরেকশনে বা হচ্ছে যেমন ডাব্লিউডাব্লিউই প্রতি রেসলম্যানিয়ার পরপরই ওরা নতুন একটা প্ল্যান করে, ওই প্ল্যানটা হচ্ছে অস্টিনের পছন্দ ছিল না। আর ব্রক লেসনারের সাথে অস্টিনের ওই মানে একটা ফাইট হওয়ার কথা ছিল, কিন্তু ওইটা হয় নাই শেষ পর্যন্ত, ওইটা গোল্ডবার্গের সাথে হয়েছিল। এই বিভিন্ন কারণে, ইন্টারনাল কিছু কারণে অস্টিন আর হচ্ছে রেসলিং করে নাই ডাব্লিউডাব্লিউইতে, এবং কোথাও আর করে নাই। ওকে, সো আন্ডারটেকারের এখানে ফেরত আসি যে আন্ডারটেকার যে বাইক নিয়ে আসতো, মানে ওই স্টোরি লাইনটার কি ব্যাকগ্রাউন্ড কি ছিল, ওই স্টোরি লাইনটার ইম্প্যাক্টই বা কি আসলে? আচ্ছা, ওই স্টোরি লাইনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে আন্ডারটেকার হচ্ছে মারা গেল ক্যাসকেট বা বারিড অ্যালাইভ ম্যাচে। কেইন আন্ডারটেকারকে, কেইন না আপনার ইউকোজিনা না ধরেন সামওয়ান আন্ডারটেকার বারিড করে ফেলছে। এখন আন্ডারটেকার তখন হচ্ছে ফেরত আসলো আমেরিকান ব্যাডাস হিসেবে। মানে নামই কি আমেরিকান ব্যাডাস ছিল? হ্যাঁ, নামই আমেরিকান ব্যাডাস, আন্ডারটেকার আমেরিকান ব্যাডাস আর কি ক্যারেক্টারের নাম। তো এই ক্যারেক্টারটা হচ্ছে আন্ডারটেকারের সবচেয়ে পছন্দের ক্যারেক্টার, এবং এটার সাথেই রিয়েল আন্ডারটেকারের যায়। এবং আন্ডারটেকার নিজেও অনেকবারই বলছে যে আমেরিকান ব্যাডাস ক্যারেক্টারটাই ওইটা আমি কথা বলতে পারতাম, যা খুশি তাই করতে পারতাম। এবং এই ক্যারেক্টারটা এইভাবেই শুরু আর কি, বাইক নিয়ে আসতো। ওই ক্যারেক্টারটা 1 বছর পরে চেঞ্জ করে বিগ এভিল করে, ওইটা হচ্ছে রুথলেস আন্ডারটেকার ছিল আর কি। সে যা খুশি তাই করতো, যারে তারা ধরে মেরে দিত, এবং কোনো আপনার ফেস হিল কোনো কিছু তার মানামানির ভিতরে নেই, সবাইকে সে সমানে পিটাপিটি করতো। ওইটা আবার একটা বারিড অ্যালাইভ ম্যাচে সে মারা যাওয়ার পরে জম্বি আন্ডারটেকার আবার উৎপন্ন হয় আর কি। ওই ক্যারেক্টারটা আছে আসলে আন্ডারটেকার নিজস্ব ক্যারেক্টার। আন্ডারটেকার সবচাইতে পছন্দের ক্যারেক্টার হচ্ছে আপনার আমেরিকান ব্যাডাস। কিন্তু ওই ক্যারেক্টারের কারণে তো আর মানুষ নিশ্চয়ই তারে সেলিব্রেট করে না। ওই ক্যারেক্টার জন্য মানুষ এখনও তাকে সেলিব্রেট করে, এখনও করে মানুষজন। ওই ক্যারেক্টারটাই অনেকদিন দীর্ঘদিন, যখন সে ডেডম্যান হিসেবে ফেরত আসলো, সে তো মিনিস্টার অফ, প্রথমে ছিল হচ্ছে ফেনম, এখন তো ওইটার পরে ফেনম হয়ে ফেরত আসছিল। এখন ফেনমের চাইতে মানুষজন পছন্দ করে হচ্ছে আপনার আমেরিকান ব্যাডাস ক্যারেক্টারটা, এবং আন্ডারটেকার তার শেষ ক্যারিয়ারটাও শেষ করছে আমেরিকান ব্যাডাস হিসেবে। আচ্ছা, আপনি বললেন আন্ডারটেকার 2015-তে রিটায়ার করছে, বাট আমি তো মনে হয় যে আমি এক্সাক্ট সালটা আমার মনে নাই, কিন্তু তার অনেক পরেও মনে হয় রয়্যাল রাম্বল বা রেসলম্যানিয়াতে আন্ডারটেকারের ম্যাচ আমি হাইলাইটস দেখছি, মানে সে রোমান রেইন্স বেদের সাথে তো বোধহয় খেলছে। এখন আন্ডারটেকারের যেটা হয়েছে যে সৌদি ব্যবহার হয়েছে এখানে, সৌদি আরবের সাথে ডাব্লিউডাব্লিউ চুক্তি হওয়ার কারণে সৌদি আরব আন্ডারটেকার এবং গোল্ডবার্গকে খুব পছন্দ করে, এবং এরা যেভাবে হোক এদের দুইজনের যে কোনো একজনকে এরা সৌদি আরবে কোনো অনুষ্ঠান হলে এদেরকে যাইতে হয় আর কি।
তো শেষ একটা ম্যাচ খেলছিল আন্ডারটেকার গোল্ডবার্গের সাথে। ওই ম্যাচটা হয়তো দেখতে পারেন, খুবই বাজে একটা বিভৎস ম্যাচ। দেখলে আপনার মনে হবে যে না, এদেরকে এই বুড়া বুড়া দুইটা মানুষকে খেলে দিছে এবং আন্ডারটেকার ব্যাডলি ইনজুর্ড হয়েছিল এই ম্যাচে। তো এই টাকা পয়সার জন্যই ওরা মূলত ওখানে গেছিল। আর সর্বশেষ যেটা করছে যে আপনার কোডি স্টোরিতে আসছে আর কি, মানে রেসেলমেনিয়া যে লাস্ট যেটা হলো 40 যেটা হলো, ওইটাতে আপনার আন্ডারটেকার একটা বেশ বড় একটা ভূমিকা পালন করছে। কিছুই না, রককে একটা চোখ স্ল্যাম মারছে, এটার জন্য মানুষ খুবই খুশি আর কি। এটা হয়তো দেখতে পারেন। হ্যাঁ, এটা আমি দেখলাম যে ওই যে রক প্রথমে বোধহয় ইয়ের পক্ষ নেয়, মানে রোমান রেইন্সের পক্ষ নেয়। হ্যাঁ, না, প্রথমে হচ্ছে কাহিনীটা অনেক বড় একটা কাহিনী, মানে কাহিনীটা চলছে, আমি হাইলাইটস দেখছি, আমি 3 বছর ধরে স্টোরি লাইনটা 3 বছর ধরে চলতেছে। 3 বছর ধরে চলতেছে, মানে 3 বছর কোভিড শুরু থেকে চলতেছে। রোমান রেইন্স ট্রাইবাল চিফ হয়েছে, ট্রাইবাল চিফ হয়ে যাওয়ার পরে ওই সময় আপনার কোডি রোডস ফেরত আসছে, আসার পরে রয়্যাল রাম্বল জিতছে, জেতার পরে সে আবার ডাব্লিউডব্লিউ চ্যাম্পিয়ন হইতে পারে নাই, পরে আবার রয়্যাল রাম্বল জিতছে। এবার সে রক বলতেছে আমি রোমান রেইন্সের সাথে মারামারি করব, কিন্তু কোডি রোডসের কথা হচ্ছে যে না, আমি করব। তো কোডি রোডস সরে গেছিল, পরে দর্শকের চাপে আপনার রক সরে গেছে, কোডি রোডসের সাথে ফাইট হবে আর কি। তো ওই ম্যাচে হচ্ছে আপনার ওই ম্যাচটা খুবই জমজমাট একটা ম্যাচ ছিল। তো ওই ম্যাচে হচ্ছে আপনার কোডি রোডস আর রোমান রেইন্সের মারামারি হচ্ছে। এই সময় সেথ রলিন্স এসে রোমান রেইন্সকে মারতে যায়। এই সময় হচ্ছে রোমান রেইন্স ওকে সুপারম্যান পাঞ্চ মারে। ঠিক এই সময় আবার হচ্ছে রোমান রেইন্সের মানে কোডিকে বাঁচানোর জন্য রোমান রেইন্সের এক ভাই আসে, উসো, সে আসে, তাকেও আবার হচ্ছে আপনার আরেক উসো এসে তাকে মেরে দেয়। ওরা উসো দুই, তোর রিকিশির ছেলে না? হ্যাঁ, রিকিশির 2 ছেলে। তোরা 2 ভাই এখন আলাদা হয়ে গেছে? ও 2 ভাই আলাদা হয়ে গেছে। ওরা এখন একসাথে আসে না? না, ওরা একসাথে আসে না। ও, তো এখন আমার স্টোরি লাইন কোথায় আছে আমি জানি না, কিন্তু ওই সময় দেখছিলাম আলাদা হয়ে গেছে। এই সময় আরেকজন উসো আসে, মানে সেও সামওয়ান। তো এরা এসে আবার ওদেরকে ধরে পিটাই, ভালো কথা, ওদের পিটানো হয়ে যাবার ওই সময় জন সিনা এসে আবার জন সিনার যে অ্যাটিচিউড অফ অ্যাডজাস্টমেন্ট দেওয়ার পরে আবার তখন হয়তো রক ফেরত আসে। রক এসে পিটাপিটি করতেছে, এমন সময় আন্ডারটেকার আসে। মানে এই যে একটা জমজমাট স্টোরিটা করছে রেসেলমেনিয়া 40-তে, এটা একটা হিউজ হিস্টোরি আর কি, বিশাল হিস্টোরি। আপনি যদি ডাব্লিউডব্লিউতে দেখেন প্রায় 1 ঘন্টা 29 মিনিট সময় লাগবে আপনার ভিডিওটা দেখতে। আমি হাইলাইটস দেখছি, এত পুরোটা দেখিনি। না, আমিও দেখি নাই, আমি দেখছি হচ্ছে যে জন সিনা যখন থেকে আসছে ওইটুক থেকে দেখছি, ওইটুক থেকে আমিও দেখতে বেশ মজাই লাগে। কিন্তু আমি যখন দেখলাম যে ফুল স্টোরি দেখি 1 ঘন্টা 29 মিনিটের, তো মনে হলো যে এত স্টোরি দেখবে কি এখন বসে বসে, কবে কোথায় কি একটা কথা বলছিল সেটা একটা স্টোরি বানাইছে। আচ্ছা, তো আন্ডারটেকারের কি যেন একটা স্ট্রিক ছিল না, 21? হ্যাঁ। আচ্ছা, এই জিনিসটা মানে রেসলিং এর রেজাল্ট যেহেতু আগে থেকে ফিক্স করা থাকে যে কাকে জেতানো হবে, তো আপনার কি মনে হয় মানে এই জিনিসটা এত বছর ধরে কেন ওরা কন্টিনিউ করছে? আন্ডারটেকারকে আগে কেন হারায় নাই, বা 21 বছরে গিয়েই কেন হারাইলো? আসলে এই স্ট্রিক্টের সাথে অনেক কিছু জড়িত। যেমন হচ্ছে এই স্ট্রিক্ট কিন্তু কেউ অ্যাকনোলেজ করে নাই কখনো। প্রথমে সম্ভবত রেসেলমেনিয়া 9-এ এসে অ্যাকনোলেজ করা শুরু হয়েছে, তার আগ পর্যন্ত কিন্তু করে নাই। রেসেলমেনিয়া 10-এ এসে আন্ডারটেকার কেইনের সাথে জেতার পরে সে 10 দেখলো যে আমি 10টা রেসেলমেনিয়া জিতছি। তখন আন্ডারটেকার তো একদম রাইজিং সুপারস্টার, বা রাইজিং না, সুপারস্টার হয়ে গেছে। তো ওই সময় যেটা হলো কি, আন্ডারটেকারের সাথে যেই ফাইট করবে সেই সুপারস্টার হবে। এখন সবাই তখন হাইপ তোলে একটা, যেমন এজ বা রেন্ডি অর্টন বা হচ্ছে আপনার জন সিনা অবশ্য রেসেলমেনিয়াতে মারামারি করে নাই, বা বাতিস্তা, এরা আন্ডারটেকারের সাথে মারামারি করলেই তারা সুপারস্টার হবেই। এই জন্য একটা রেস ছিল আসলে, যে কে আন্ডারটেকারের সাথে রেসেলমেনিয়াতে যাবে। এই রেসটার জন্যে আসলে এটা বেশি হাইপ তোলা হয়েছে। এছাড়া আসলে আমার কাছে আর কোনো ভ্যালু অ্যাড করে বলে মনে হয় না। পরবর্তীতে যেটা হয়েছে যে আপনার হাইপ তোলার একটা কারণ হচ্ছে আপনার শন মাইকেলস এই হাইপটা আরও বেশি তুলছে আর কি। শন মাইকেলস যে কোনো ম্যাচ খেলতে গেলে আপনি দেখবেন যে হিউজ একটা নাটক করবে, প্রায় 2-3 মাস ধরে একটা নাটক করে সে একটা সুন্দর ম্যাচ উপহার দিবে। তো এইটাও শন মাইকেলসের জন্য আসলে এটা বেশ মানে হয়েছে আর কি। কিরকম বলেন তো, আমি একটু জানতে চাই কি হয়েছে শন মাইকেলসের সাথে আন্ডারটেকারের। যেটা শন মাইকেলসের একটা ব্যাপার হচ্ছে, শন মাইকেল এবং আন্ডারটেকার, শন মাইকেল নিজেকে মিস্টার রেসেলমেনিয়া বলে এবং আন্ডারটেকারকে বলে যে হচ্ছে তোমার তো স্ট্রিক্ট আছে, আমি মিস্টার রেসেলমেনিয়া, আমি তোমাকে। আন্ডারটেকার কখনো শন মাইকেলসকে হারাইতে পারে না এর আগে।
তো এটা নিয়ে দুজনের ভিতরে একটা হালকা গ্যাঞ্জাম তার আগে তাদের যত ম্যাচ আছে সেগুলো থেকে সব শন মাইকেল জিতছে না পরিত্যক্ত হয়েছে? শন মাইকেল জিতছে। আর ওইসব ম্যাচও জানেনি, কেউ না কেউ এসে ইন্টারফেয়ার করে যাতে মনে হয় যে না আমার দোষ, আমার প্লেয়ারটা হারে নাই। যেরকম আপনার ওই কেইনের যে ডিবেট, আপনার যে প্রিয় ম্যাচটা, ওইটা তো শন মাইকেলসের সাথেই ছিল। এটা তো মনে আছে আপনার? ওই ম্যাচে কে জিতছিল? শন মাইকেল জিতছিল। কারণ ওখানে আপনি আন্ডারটেকারকে আপনি হারাননি কি জন্য? মানুষজনের মনের ভিতরে আছে না, কেইন যদি বাধা না দিত তাহলে আমার আন্ডারটেকার জিতেছে। তো এটা হচ্ছে ব্যাপার। তো ওই যে হারাইতে পারে নাই, এরকম একটা ফিউড তৈরি করা হলো, প্রায় 3 মাসের একটা ফিউড হলো। এবং আন্ডারটেকার তো কালো, ব্ল্যাক, তখন শন মাইকেল পুরা হোয়াইট হয়ে আসা শুরু করলো এবং বললো যে আন্ডারটেকার হচ্ছে হেল, আমি হচ্ছে হেভেন, হ্যান এই ধরনের বহুত কথাটা বলে বেশ চমৎকার একটা ফিউড হলো। ফাইটটা হলো দারুণ। আপনি যদি ওই ম্যাচটা দেখেন, ওই ম্যাচটা দিয়েই আসলে একটা মানে ইরা শুরু হলো। ম্যাচের ইরাটা এমন ছিল যে, ম্যাচটা এমন ছিল যে ধরেন আপনি টম স্টোন পাইল ড্রাইভার দিলেন, ম্যাচ জিতে গেলেন। আন্ডারটেকার যদি এটা কাউকে দেয় তাহলে ম্যাচ তখনই শেষ হয়ে যায়। কিন্তু শন মাইকেলস ওই প্রথমবারের মতো ওই সময় সে কিক আউট করে, 2 হয়েছে, সে তখন কিক আউট করছে। তো এটা হচ্ছে মানুষজন তখন এই জিনিসটা দেখে অভ্যস্ত ছিল না যে আন্ডারটেকার টম স্টোন দিছে, এমনকি হচ্ছে চোক স্ল্যাম দিছে, তারপরও শন মাইকেলস হারতেছে না। এমনকি 2টা 3টা টম স্টোন দেওয়ার পরে আন্ডারটেকার হতে মানে শন মাইকেলস হারছে। এর মাঝে আন্ডারটেকার সুইট চেন মিউজিক, মানে যেটা সে সুপার কিক দেয় শন মাইকেল, ওইটা 3 বার খাইছে। এবং আন্ডারটেকারও ঠিক ওই রকম যে ম্যাচের ক্লোজ লাইনে নিয়ে আসছে, এইটা আগে কখনোই ডাব্লিউডব্লিউইতে হয় নাই, ওইটা দিয়ে শুরু হয়। এটা হয়ে যাওয়ার পরে আন্ডারটেকার হচ্ছে জিতে গেল, স্ট্রেট এগিয়ে গেল। এর পরের বছর ওই ম্যাচটা আপনার স্ল্যামি অ্যাওয়ার্ড পাই, মানে সবচাইতে সেরা ম্যাচের অ্যাওয়ার্ড পাওয়ার পরে শন মাইকেলস পুরস্কারটা না, আন্ডারটেকার তো আসে না সবার সামনে, শন মাইকেল পুরস্কার নেয়। পুরস্কার নিয়ে বলে যে আন্ডারটেকার আই ক্যান বিট ইউ। এখন আন্ডারটেকারকে বারবার প্রভোগ করে, আমি তো আমার সাথে মারামারি করো। আন্ডারটেকার মারামারি করবে না। তো ওই সময় আন্ডারটেকার হচ্ছে ডাব্লিউডব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন ছিল। তো আপনার ওই ম্যাচটা ছিল যে এলিমিনেশন চেম্বার ম্যাচ ছিল। ওই ম্যাচে আবার একটা কাহিনী হয়, আন্ডারটেকার তো অনেক লং এন্ট্রি নেয়, বিশাল আগুন টাগুন ধরে এসে আস্তে আস্তে হেঁটে যায়। আন্ডারটেকার হেঁটে হেঁটে যাইতেছে, এমন সময় আগুন, তার গায়ে আগুন ধরে যায় এবং সিরিয়াসলি আগুন ধরে যায়, 2nd ডিগ্রি বার্ন হয় শরীরে। সত্যি 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 এবং সত্যি সত্যি। এবং আন্ডারটেকার ওই সময় ভিডিও আছে, দেখবেন যে সে হচ্ছে ওই কি বলে গায়ে পানি দিতেছে বারবার। তো ওই ম্যাচে ক্রিস জেরিকো আসে, ক্রিস জেরিকো ওয়াল অফ জেরিকো দেয় আন্ডারটেকারকে। এখন ওর পুরা পিঠ পোড়া, সে পুরা শন মাইকেলস এসে ম্যাচটা আবার নষ্ট করে দেয়, আন্ডারটেকারকে হারাই দেয়। তো আন্ডারটেকার বের হয়ে আসে, এরপর থেকে আন্ডারটেকারের সাথে আবার 2nd টাইম মারামারি হয়। 2nd টাইম মারামারিতে আন্ডারটেকার জেতে। ওইটা ছিল আবার হচ্ছে ক্যারিয়ার ভার্সেস স্ট্রিক ম্যাচ। যদি আন্ডারটেকার জেতে তাহলে শন মাইকেলসের ক্যারিয়ার শেষ হয়ে যাবে আর কি। ও শন মাইকেল আগে থেকেই ঠিক করছিল যে হচ্ছে ওই অবসরে যাবে আর কি। সেই জন্য আরও একটা দারুণ ম্যাচ উপহার দিয়ে সে অবসরে যায়। আচ্ছা, তো হারার পরে শন মাইকেল সত্যি সত্যি অবসর নিয়ে নেয়? সত্যি সত্যি অবসর নিয়ে নেয়। এবং ওই আমি একমাত্র প্লেয়ার দেখছি যে সে আর কখনো ফেরত আসে নাই। সেটা কত সালের কথা? এটা 2000 রেসলম্যানিয়া 26-এ। মানে এটা কত সাল? এটা 2010-11 সালের দিকে। এরপরে শন মাইকেল আসে নাই কখনো? এরপর শন মাইকেল একটা ম্যাচ খেলছে আমার দেখা, সৌদি আরবে, কেইন এবং আন্ডারটেকার, ট্রিপল এইচ আর শন মাইকেল। ওই ম্যাচটাও বিভৎস একটা ম্যাচ। বিভৎস কেন? বিভৎস ম্যাচ হচ্ছে, দেখবেন যে 4 জন বুড়া লোক মারামারি করতেছে এবং ওই ম্যাচে হচ্ছে আপনার ট্রিপল এইচের হাত ছিঁড়ে যায়, হাত ভেঙে যায় এবং ওইটা দেখা যাইতেছে যে হাত দিয়ে সরে গেছে, সেটা দেখা যাইতেছে। এবং শন মাইকেলস একটা মুভ দিতেছে আর হাঁপাইতেছে, মানে বুড়া বুড়া মানুষ মারামারি করলে যা হয় আর কি। এর মতো অস্ট্রেলিয়াতে হয়েছিল, কিন্তু বিভৎস ম্যাচ, দেখার মতো ম্যাচ না। আচ্ছা, এই যে এই শোগুলো আসলে মানে মূলত কোম্পানিটা তো আমেরিকায় বোধ হয়। কোম্পানি আমেরিকা। তাহলে এই শোগুলো যে সৌদি আরবে হয়, হয় অস্ট্রেলিয়ায় হয় বা ইংল্যান্ডে হয়, এই শোগুলো কিভাবে আয়োজন হয়? এই শোগুলো ওখানে আয়োজন হয় হচ্ছে আপনি ইন্ডিয়াতেও বোধহয় হয়েছিল। ইন্ডিয়াতে হয়েছিল। এবং এগুলো আসলে হয় কি জন্যে, ধরেন আপনার দর্শক দেখে কোথায় বেশি, এবং আপনি দর্শক দেখানে ওরা সেখানে যায় আর কি। যেমন প্রচুর ইউরোপিয়ান দর্শক আছে, ওদের জন্য হচ্ছে করে এটা। এবং ওখানকে ইউরোপিয়ান লোকজনরাই হচ্ছে আপনার আয়োজন করে। যেরকম রেসলম্যানিয়ার পরপরই আপনার ইউকেতে একটা শো হয়,
এটা হচ্ছে কি একটা শোর নাম জানি দেয়, প্যালেস শো নাকি জানি নাম দেয়, এটা দেয়। এখন আবার দেখলাম যে জার্মানিতে হইতেছে, এই বছর জার্মানিতে গেছে। তার আগের বছর গেছিল হচ্ছে আপনার এই অস্ট্রেলিয়াতে ওরা যাওয়া শুরু করছে, আর সৌদি আরবে যায়, টাকা দিয়ে ওদেরকে শো করে ডেকে নিয়ে আসে আর কি, টাকা দিলে ওরা যায় আর কি, এটা টাকার বিনিময়ে আয়োজন। এটা কি ইয়েতে সার্কাস পার্টি যেরকম যেরকম? ওরা তো ওয়ান কাইন্ড অফ সার্কাস পার্টি। আপনি রেসলিং এর হিস্ট্রি যদি দেখেন তাহলে এরা দেখবেন যে হচ্ছে রেসলিং এখনো পর্যন্ত এরা তো লাইভ শো করে বছরে 2টা, মানে সপ্তাহে 2টা, স্ম্যাকডাউন আর র, কিন্তু এরা হাউস শো করে অনেকগুলা, এবং প্রত্যেকটা আমেরিকার প্রত্যেকটা স্টেটে গিয়ে এরা শো করে আসে, এবং এরা প্রচুর জার্নি করে। মানে ওইগুলো কি টিভিতে দেখায় না? ওগুলো টিভিতে দেখায় না, ওগুলো হাউস শো। হাউস শো কিরকম? হাউস শো হচ্ছে আপনার একটা ইউনিভার্সিটি থেকে, ইউনিভার্সিটির বাস্কেটবলের যে হচ্ছে আপনার কোর্ট আছে, ওই কোর্টে একটা শো করলো আর কি ওরা, এরকম। ওখানে আন্ডারটেকার আসলো বা হচ্ছে ট্রিপল এইচ আসলো, এরকম শো করে আর কি। এটা প্রতি সপ্তাহে হয়তো কি লোয়ার প্রোফাইল রেসলাররা যায় নাকি? ওটাও লোয়ার প্রোফাইল রেসলাররা যায় আর কি, লোয়ার প্রোফাইল হাই প্রোফাইলও যায়। আপনাকে যদি কন্ট্যাক্ট করা থাকে যে আপনি হাউস শোগুলো করতে হবে, আপনি হাউস শো করতে বাধ্য। যেমন রক এবং অস্টিনের আপনার প্রচুর হাউস শো আছে, কিন্তু ওরা দেখা যাচ্ছে আসলে আপনার লাইভে মানে র বা স্ম্যাকডাউন ওদের ওরকম কোনো শো নাই, কিন্তু আবার হাউস শোতে ওরা রেগুলারই ফাইট করতেছে। হাউস শোগুলো অনেক মজা হয়, এবং এরা তো কেউ তখন ক্যারেক্টারের ভিতরে থাকে না, তখন ফ্যানদের সাথে ইন্টারাকশন করে, মজা করে, অনেক কিছুই করে ওরা। তাহলে কি হয়, মানে ওইখানে মারামারি হয় না? মারামারি হয়, সবই হয়। আচ্ছা, যদি মারামারি হয়, মারামারি স্টোরি লাইন না থাকলে তাহলে মারামারি কিভাবে হয়? মানুষজন দেখে মারামারি, মানুষজন জানে এর সাথে এর ফাইট আছে, এখানে একটা ফাইট দেখলো আর কি। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম, ছোটতে যখন রেসলিং দেখতাম, তখন দেখতাম যে এই যে যখন মাইকে কথা বলতো, এটা খুব বিরক্ত লাগতো। কোনো দিন দেখতাম প্রচুর মাইকে কথা বলতো, ওই দিন খেলার চাইতে এই মাইকের কথা শুনে বেশি বিরক্ত লাগতো। কিন্তু এখন বড় হয়ে তো বুঝি যে ওগুলো আসলে স্টোরি লাইনের পার্ট ছিল, এবং যার মাইক্রোফোন স্কিল যত ভালো সে বোধহয় তত বেশি জনপ্রিয়তা পায়। তো আন্ডারটেকারের মাইক্রোফোন স্কিল আসলে কেমন ছিল? আন্ডারটেকারের মাইক্রোফোন স্কিল ছিল না, আন্ডারটেকারের মাইক্রোফোন স্কিলস ছিলই না। আন্ডারটেকার সবসময় একজন ম্যানেজার নিয়ে ঘুরছে, ওর ম্যানেজার ছিল পল বিয়ারার, তার আগে ছিল হচ্ছে ব্রাদার্স লাভ। এরপরে আন্ডারটেকারের হচ্ছে বেশি একটা কথা বলা লাগতো না আর কি। আন্ডারটেকার হচ্ছে কথা বলতে হেল ইন এ সেল বা রেস্ট ইন পিস, এই কথাগুলো বলে আন্ডারটেকারের হয়ে যায়। তো আন্ডারটেকারের মাইক স্কিল খুব বেশি ভালো না। ও যদি আপনি ছেড়ে দেন সিএম পাঙ্ক বা জন সিনার সাথে, একদম জন সিনা সিএম পাঙ্ক করে শোয়াই দিবে আন্ডারটেকারকে। তো আন্ডারটেকারের সাথে, আর আন্ডারটেকার আমি যতগুলো সাক্ষাৎকার দেখছি, ও কখন মানে খুব বেশি কথা বলতেও পারে না। আপনার খুবই হাম্বল একজন মানুষ, এবং ম্যাক্সিমাম কথার ভিতরে একটা কথা বেশি বলে, ইউনো এই কথাটা অতিরিক্ত বলে, এবং সে ওই প্রোমো করা বা এটার ভিতরে সে ওসবের ভিতরে নাই আসলে। সে হয়তো 1-2টা কথা বলতে পারে, বা বড়দের 10টা সেন্টেন্স মেক করতে পারে, এর বেশি আন্ডারটেকারের আসলে প্রোমো স্কিল নাই। আচ্ছা, পরের দিকের স্টার যেমন রোমান রেইন্স বা সেথ রলিন্স বা আরও যারা আছে, এরা আসলে ওই পুরো ইম্প্যাক্ট তৈরি করতে পারে নাই বলেই কি আসলে এই আন্ডারটেকার এত লম্বা দিন ধরে খেললো? যেমন বাংলাদেশে যেরকম তামিম, সাকিব, এরা এখনও খেলে, আরও 5 বছর আগে রিটায়ারমেন্টে যাওয়ার কথা, কিন্তু এরা এখনও খেলে। সো আন্ডারটেকারের ক্যারিয়ার এত লম্বা হওয়ার পেছনে কি আন্ডারটেকার বা কেনও তো আসলে অনেকদিন খেলছেন, এদের এত ক্যারিয়ার লম্বা হওয়ার পেছনে কি আসলে পরের দিকে ওরকম ক্রেজ তৈরি করতে না পারে? পরের দিকে আপনার হচ্ছে দীর্ঘদিন, বিশেষ করে জন সিনা যখন রাজত্ব করছে, ওই সময় আসলে সেরকম কোনো রোস্টারে বড় কোনো সুপারস্টার হওয়ার মতো কেউ ছিল না। পরবর্তীতে সেথ রলিন্স, সিএম পাঙ্ক তো পরে আপনার আগের, রোমান রেইন্স, এরা আসার পরে এদের দেখবেন যে এরা মানে আন্ডারটেকার আর হচ্ছে আপনার কেইন বা এই ধরনের ট্রিপল এইচ এদেরকে আর ফাইট করা লাগে না। কিন্তু জন সিনা ততদিন আপনার হচ্ছে ফেস ছিল ডাব্লিউডাব্লিউইর, ওই অতদিন হচ্ছে এদের থাকার লাগছে, না হলে শো চলতো না। আচ্ছা, WWF ছিল, মানে আমি যখন দেখতাম WWF ছিল, এবং নিচে লেখা থাকতো হচ্ছে ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম। পরে দেখলাম যে এটা WWE হয়ে গেল, এবং তখনকার ওই মারামারিগুলো আগের মতো এরকম এত ডেঞ্জারাস টাইপ মারামারির সংখ্যাও কমে গেল। তো এটা কি মানে এই WWE যে আসলে স্ক্রিপ্টেড এই ধরনের নিউজগুলো চলে আসার পরে কি জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণে এরকম হইলো, নাকি রেসলারদের ইনজুরির কারণে এরকম হয়েছে? আপনার রেসলারদের ইনজুরির কারণে। এটা আসলে WWE এর সবচাইতে বড় ধাক্কা হচ্ছে ক্রিস বেনোয়া।
ক্রিস বেনোয়া যখন মারা গেল, সে তো সুইসাইড করছিল। সে তার বউ বাচ্চা সবাইকে মেরে ফেলার পর সে নিজে সুইসাইড করছে আর কি। এই ঘটনার পর থেকে ডাব্লিউডব্লিউই আসলে চেঞ্জ করছে আর কি নিজেদের। ওইটা তখন ছিল হচ্ছে অ্যাটিচিউড ইরা, যেটা ছিল অ্যাটিচিউড ইরা ওই সময় গিয়ে শেষ হয় আর কি। এরপরে পিজি ইরা শুরু হয় জন সিনাকে দিয়ে। এই জন্য জন সিনার ভক্ত বেশি হচ্ছে আপনার 8 থেকে 10 বছরের বাচ্চারা বেশি। কিন্তু ওই যারা ডাব্লিউডব্লিউই আগের যারা প্রোডাক্ট ইউজ করছে মানে দেখছে আর কি, সেগুলো তারা আসলে মানে বড় হয়ে যাওয়ার পর কেউ আসলে ওইগুলো দেখতে পছন্দ করে না আর কি। আচ্ছা, ক্রিস বেনোর মানে এরকম সুইসাইড করার কারণ কি? ক্রিস বেনোয়া আসলে ইউএসের যদি আপনি হিস্ট্রি দেখেন, ইউএসের অনেক মানুষ এই ধরনের সুইসাইড করে, বউ বাচ্চাকে সবাইকে মেরে ফেলে দিয়ে নিজেও আত্মহত্যা করে, এই ধরনের রেকর্ড আছে ওদের। যখন পাবলিক স্কুলে গিয়ে শুটিংয়ের রেকর্ড আছে, ঠিক সেরকম এটাও একটা হইতে পারে। এখন ক্রিস বেনোয়ার পরে আপনার এটা নিয়ে সমস্যা হতো না যখন না ক্রিস বেনোয়ার ব্রেন স্ক্যান করে বা ব্রেনের কিছু অংশ টেস্ট করে দেখা গেল তো ওর বয়স হচ্ছে 90 বছর, মানে ব্রেনের এজ 90 বছর হয়ে গেছে, যেটা আসলে মানে ডাব্লিউডব্লিউইর জন্য বড় ধরনের শকিং ছিল। এরপর থেকে ওরা চেয়ার শট করে, মাথায় চেয়ার শট আর দেয় না, দেখবেন যে পিঠে মারে, কখনো মাথায় মারে না। আর ক্রিস বেনোয়ার একটা ব্যাপার ছিল, ওর মানে ফাইনাল ফিনিশিং মুভ ছিল টপ রো থেকে জাম্প করে মাথা দিয়ে বাড়ি মারতো মানুষে, একটা স্টুপিড মুভ ছিল। কিন্তু এইটার জন্য আসলে হচ্ছে আপনার মূলত আপনার মাথায় হিট করা ডাব্লিউডব্লিউই বন্ধ করছে, এবং এই ধরনের মানে আপনার কঠিন এক্সট্রিম রুলস টাইপের যে মারামারিগুলো ওগুলো বন্ধ করে দিছে। এটার কারণে কি তাহলে পরে জনপ্রিয়তা কমে গেল, মানে বাচ্চাদের দিকে শিফট হয়ে গেল কিভাবে? এই যে এটার কারণেই তো বাচ্চাদের দিকে শিফট হয়েছে। তখন হচ্ছে আপনার যদি দেখেন যে তখন রেটিং কত ছিল, আমেরিকাতে বিভিন্ন টিভি রেটিং দেওয়া থাকে, তখন সম্ভবত ছিল NC-17 ছিল আমেরিকান টিভি রেটিংয়ে ছিল। কিন্তু পরবর্তীতে যখন হচ্ছে ক্রিস বেনোয়া মারা যাওয়ার মনে হয় 2 মাস পরে ওরা হচ্ছে পিজিতে চলে আসে, প্যারেন্টাল গাইডেন্স আপনি দেখতে পারবেন আর কি, এটাতে চলে আসে। এটার পর থেকে আসলে ডাব্লিউডব্লিউইর আপনার চেঞ্জ হয়ে যায় আসলে। ওই সময় ওরা হচ্ছে ওই সময় কার্ট অ্যাঙ্গেল করা বাদ দেয়। কার্ট অ্যাঙ্গেল তো খুবই এক্সট্রিম রুলসের একজন প্লেয়ার ছিল, মানে রেসলার ছিল। কারণ কার্ট অ্যাঙ্গেল এরকম ডেঞ্জারাস কি করতো, শুধু দেখলাম খালি অ্যাঙ্কেল ধরে, অ্যাঙ্কেল ধরে, কিন্তু এছাড়া কিন্তু আপনাকে বেবি ফেস বা সুন্দর ফেস ভালো মানুষ দরকার ছিল। কার্ট অ্যাঙ্গেল তো আপনার হিলিশ ক্যারেক্টার, সেই তুলনায় আপনি জন সিনা তখন চলে আসে আর কি। জন সিনা ছোট বাচ্চাদের ভিতরে জনপ্রিয়তা লাভ করে, তখন রেন্ডি অর্টনকে নিয়ে আসানো হয় যারা ভিলেন। এবং আপনি তখনকার স্টোরি যদি এগুলো দেখেন সবই ফ্যামিলি কেন্দ্রিক স্টোরি। যেরকম জন সিনার সাথে রেন্ডি অর্টনের প্রথম যে মানে ফিউড যখন শুরু হয়, রেন্ডি অর্টন জন সিনার বাপের মাথায় একটা পান কিক করে। আবার তখন আবার রেন্ডি অর্টনের সাথে ট্রিপল এইচের একটা গ্যাঞ্জাম হয়, ট্রিপল এইচের বউ স্টেফেনিককে ধরে স্টেফেনি চুমো খায় হচ্ছে আপনার রেন্ডি অর্টন। এই ধরনের ফ্যামিলি ড্রামা করতো তখন, কিন্তু তার আগে এই ধরনের ফ্যামিলি ড্রামা ছিল না, তার আগে লিটা টাইপ কাহিনী ছিল। আচ্ছা, আরেকজন রেসলার এই এডিগারেরো গাড়ি নিয়ে আসতো, সেও তো বোধহয় মানে রিং এর মধ্যেই মারা গেছিল না, কিভাবে হয়েছিল? না, সে আসলে রিং এর ভেতর হার্ট অ্যাটাক করছিল, কিন্তু মারা যায় নাই। পরবর্তীতে সে হয়তো আরো 6 মাস পরে সে মারা যায়, কিন্তু রিং এর ভিতরে সে হার্ট অ্যাটাক করছিল আর কি। ল্যাটিনো হিট, খুবই জনপ্রিয় একজন রেসলার ছিল এবং মানুষজন তাকে পছন্দ করতো, কারণ সে চিটিং করে ম্যাচ জিত, তো এই জন্য হাত ভেঙে আসতো, বা নিজে একজনকে মাথায় চেয়ার দিয়ে বাড়ি মারার পর তার হাতে চেয়ার ছুড়ে দিয়ে বলতো আমার মাথায় বাড়ি মারছে। এই ধরনের একটা ক্যারেক্টার ছিল। হ্যাঁ, মানে সে যে ম্যাচটা হার্ট অ্যাটাক করছিল ওইটা মনে হয় টিভিতে দেখাইছিল না? ওইটা লাইভ শো ছিল, ওইটা রতে ছিল। ওই ম্যাচে হচ্ছে আপনার হার্ট অ্যাটাক করছে। ওই ম্যাচে JBL ছিল সম্ভবত, JBL ছিল, আর ওই পাশে ডার্লি বয়েজরা ছিল থাকতে পারে। তো JBL বুঝতে পারছিল যে কোনো একটা সমস্যা হয়েছে, এই জন্য সাথে সাথে সে হচ্ছে আপনার কভার আপ করে 1 2 3 করে যেভাবে ম্যাচ শেষ করে ওইভাবে ম্যাচ শেষ করে ফেলছিল আর কি। আচ্ছা, JBL মানে তার হার্ট অ্যাটাক করছিল তো টিভিতে মনে হয় দেখাচ্ছিল, আমি এটার হার্ট অ্যাটাক টিভিতে হার্ট অ্যাটাক করছিল আর কি। এবং সে মানে একটা মুভ দেওয়ার পরে তার যে একটা জেস্টার ছিল সেটা করতে সে হার্ট অ্যাটাক করছে আর কি। অতিরিক্ত ড্রাগ অ্যাবিউজের কারণে এটা হইতে পারে। হ্যাঁ, মানে আমি এই ইয়েতে পড়ি, মানে এই গুগলে দেখলাম যে এই রেসলার আসলে প্রচুর পরিমাণে ড্রাগ নেয় এবং ড্রাগের এটার বিরুদ্ধে অভিযোগ আছে। সো এই ড্রাগের কোনো নেই, মানে এটা নিয়ে কি WWE এর বিরুদ্ধে কখনো কোনো এরকম ইনভেস্টিগেশন হয়েছে আপনার ক্রিস বেনোয়ার মৃত্যুর পর থেকে। তার আগে ওইভাবে ইনভেস্টিগেশন হয়নি, তার আগে মানে অভিযোগ ছিল, কিন্তু অভিযোগটা কখনোই আপনার হচ্ছে ওইভাবে কেউ ইনভেস্ট করে নাই। কিন্তু ক্রিস বেনোয়ার মৃত্যুর পরে এটা শুরু হয়েছে, এবং ক্রিস বেনোয়ার মৃত্যুর পর থেকে WWE হেলথ প্ল্যান নিচে সব কিছু নেওয়া শুরু করছে আর কি। এই ড্রাগ যাতে অ্যাবিউজ করতে না পারে এগুলো সব কিছুই করে।
তার আগে ছিল না ডাব্লিউডব্লিউইতে। আচ্ছা, আন্ডারটেকারের ইয়েতে আসি, মানে আন্ডারটেকারের সাথে আমি বিগ শোরও ট্যাগ টিম দেখছি। তো এই যে বিগ শোর সাথে আন্ডারটেকারের যে ট্যাগ টিম, এটা ওই রকম সাকসেসফুল না হওয়ার কারণ কি আসলে? সাকসেসফুল আপনি মানে সাকসেসফুল, ওরা তো ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়েছেই না, মানে এই স্টোরি লাইনটা কেনের সাথে ব্রাদার অফ ডিস্ট্রাকশন যতটা জনপ্রিয়তা পাইছিল, ওদের এইটা ঠিক সেই অর্থে জনপ্রিয়তা পায় নাই। তাহলে এটার এই স্টোরি লাইনটা দর্শক খায় নাই কেন? এখন স্টোরি লাইনটা আসলে মানে খুবই দুর্বল ছিল। আপনি কেন বিগ শোর সাথে সে ট্যাগ টিম হচ্ছে, আপনি অস্টিনের সাথে আবার কি বলে ট্রিপল এইচেরও তো ট্যাগ টিম ছিল, তারা চ্যাম্পিয়নও হয়েছে, কিন্তু কেউ কখনো এক হয় নাই। এই ধরনের ট্যাগ টিম করার এক কিছু উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা হচ্ছে দেখবেন যে ওই যে ট্যাগ টিম যেটা হয়েছে, ট্যাগ হয়ে যাওয়ার পরে এরা হয়তো ডাব্লিউডব্লিউই চ্যাম্পিয়নশিপ বা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের জন্য এরা হয়তো ফাইট করতেছে, হয়তো বিগার স্টোরির জন্য হয়তো একসাথে রাখছে আর কি। আরভিডির একটা সাক্ষাৎকারে দেখছিলাম, অনেক আগে দেখছি এটা, যে আরভিডি আপনার রব ভ্যান ডেন তো চেনেনি। হ্যাঁ, আরভিডিকে চিনি, এই যে এরকম তো আরভিডি বলতেছে সে আরভিডি তো খুবই মানে গাজার উপরে থাকতো, সবসময় উইডের উপরে থাকতো। ও, সে গাঁজা খাইতো, শুধু গাঁজা খাইতো। এই জন্য সে আসলে জানতো না কার সাথে কখন ম্যাচ, কি ধরনের ম্যাচ, এই ধরনের তার কোনো আইডিয়া ছিল না। সে হঠাৎ করে দেখে যে তার একজন কি বলে ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে কবে, সে নিজেও টের পায় না, বাসায় এসে দেখেছে চ্যাম্পিয়নশিপ আছে। পরবর্তীতে সে মানে স্টোরিটা শুনলো যে হচ্ছে আপনার ওর সাথে আবার এর একটা ফাইট হবে, এই জন্য আগে ট্যাগ টিম চ্যাম্পিয়ন বানাইছে, একটা গল্প বানাই নিছে যে বিগ শোর সাথে ধরেন আন্ডারটেকার একটা ফাইট হবে, এই জন্য এদেরকে আগে ভালো বন্ধু বানাইছে। বন্ধু পাওয়ার পরে আপনার কমন স্টোরি, এটা ডাব্লিউডব্লিউইর বন্ধু হবে, বন্ধু হওয়ার পরে শত্রু হবে। যদি আন্ডারটেকারের ক্যারেক্টারটাকে বেস ধরি এবং রেসলিংয়ের যে মূল কনসেপ্ট সেটা যদি ধরি, তাহলে হিউম্যান রাইটসের এখন যে মুভমেন্ট বা হিউম্যান রাইটসের নিয়ে যত কথাবার্তা হয়, সো সেক্ষেত্রে এখনকার এই 2024-এর এই সময় মানে রেসলিংয়ের এই খেলাটাকে আসলে হিউম্যান রাইটসের জায়গা থেকে সাপোর্ট করে, নাকি এইটা আসলে হিউম্যান রাইটসের সাথে কোনো ক্ষেত্রে সাংঘর্ষিক? এটা সাংঘর্ষিক, কোনোভাবেই এটা হচ্ছে যায় না। এবং আন্ডারটেকারের ক্যারেক্টারকে যদি আপনি বেস ধরেন, সে একজন মানে কোনো তার আন্ডারটেকার ক্যারেক্টারের বেসটা কি, তার কোনো ব্যথা লাগে না, পেন ফিল করে না, সে কখনো তাকে কখনো হারানো যায় না, আনবিটেবল একটা ফোর্স আর কি। এখন হিউম্যান রাইটস বলতে আমরা কি বুঝাই? এমপ্যাথেটিক হওয়া, যে মানুষের দুঃখ কষ্টে এগিয়ে আসা বোঝাই। কিন্তু আন্ডারটেকারের ক্যারেক্টার তো এটা বলে না। আন্ডারটেকারের ক্যারেক্টার বলে হচ্ছে যে দুর্বলের প্রতি আরও বেশি, ও তো সবাইকে দুর্বলই ভাবে এবং দুর্বলের প্রতি তাকে বেশি বেশি অত্যাচার করো আর কি। এবং সে তো সেইভাবেই মানুষজনকে ট্রিট করে। সে আগে প্রথম আন্ডারটেকারের ম্যাচগুলোতে ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে তার বডিটাকে জিপ ব্যাগে ভরে নিয়ে চলে যেত। এটা তো আপনি হিউম্যান রাইটসের পুরোপুরি ভায়োলেশন একটা। সুতরাং আন্ডারটেকারের ক্যারেক্টারের সাথে আসলে বর্তমান যে হিউম্যান রাইটস যে 2024 সালে আমরা সে যেটা বলতেছি, এটা কখনোই যায় না। কিন্তু আপনি যদি ব্যক্তি আন্ডারটেকারের কথা বলেন, তাহলে হয়তো জিনিসটা অন্যভাবে যায়। ব্যক্তি আন্ডারটেকার অনেক ভালো একটা মানুষ। ব্যক্তি আন্ডারটেকার নিয়ে আসলে আমাদের চিন্তা করে লাভটা কি? না, ব্যক্তি আন্ডারটেকার যেটা আমাকে দেখাইতে সেটাই দেখতে হবে। কারণ হচ্ছে যে ব্যক্তিটার কথা বলতেছেন তার নাম তো আন্ডারটেকার না, তার তো কি যেন নাম আপনি যেটা বলছেন, মার্ক ক্যালাওয়ে। হ্যাঁ, তো সে তো একটা নর্মাল পিপল, তার লাইফ লিড করে, সেটা নিয়ে আসলে আমার বদার হওয়ার কি আছে? নিশ্চয়ই এই আমেরিকার জনসংখ্যা 33 কোটি, সে 33 কোটির একজন। আমি তো বেশিরভাগকেই চিনি না, তাকে চিনি কারণ সে আন্ডারটেকার। আদারওয়াইজ বাংলাদেশে বসে তো আমার তাকে চেনার কোনো কারণ ছিল না। ওকে, তো এই যে ইয়েতে মানে আমি এই রেসলিং নিয়ে যখন আরেকটা শো করছিলাম, সেখানেও আমি প্রশ্নটা করতেছিলাম যে আগের দিনে যে গ্ল্যাডিয়েটরের যে খেলাটা হইতো, সেই খেলাটার সাথে রেসলিংয়ের আসলে প্রকৃতিগত কোনো পার্থক্য আছে? মানে আমরা যেটা এটার ভিজুয়াল প্রেজেন্টেশন যেভাবে দেখি, মানে সত্যিকার অর্থে কুস্তি যেটা, তো ঠিক সেই অর্থে কুস্তি না, এটা তো মোর হচ্ছে এক ধরনের সিনেমার শুটিং হয় যেটার মূল বেস হচ্ছে ফাইট, তাই তো? তো তাহলে যদি আমরা করার চেষ্টা করি, মানে গ্ল্যাডিয়েটরের ওই জায়গা থেকে দেখি, তাহলে রেসলিং আর গ্ল্যাডিয়েটরের মধ্যে কি প্রকৃতিগত কোনো পার্থক্য আছে, জাস্ট সময়ের স্কেলটা যে চেঞ্জ করি? আচ্ছা, গ্ল্যাডিয়েটর মানে ফাইট বলতে আপনি কি বোঝেন? মানে কি হতো গ্ল্যাডিয়েটর ফাইট? ওই যে পশু করতো, মানে পশুর সাথে সিংহের সাথে লাগাই দিত, যুদ্ধ করতো। না, ওইটা তো আমরা মুভিতে দেখছি। আপনি যদি মুভি ছাড়া যদি এমনি মানে বাস্তবে গ্ল্যাডিয়েটরদের লাইফটা আসলে কেমন ছিল সে ব্যাপারে আমার আইডিয়া নেই। বাস্তবে গ্ল্যাডিয়েটরদের ছিল হচ্ছে কি যে মানে গ্ল্যাডিয়েটর স্লেভ,
স্লেভ বা হচ্ছে ধরেন কোনো রোমানরা কোনো এলাকা দখল করছে, দখল করার পরে ওইখান থেকে তারা কিছু বড় বড় সৈন্য নিয়ে আসছে এবং তাদের এন্টারটেইনমেন্টের জন্য তারা তাদেরকে সবসময় যে বাঘদের সাথে যুদ্ধে বাঁধাইতো তা না, বাঘদের সাথে যুদ্ধ বাঁধাইতো যে হচ্ছে বিজয়ী হতো তাকে বাঘদের সাথে যুদ্ধে বাঁধাই দিত। তার আগে সে হয়তো মানুষের সাথে বেশ কিছু ফাইট টাইট করে আসার পরে আমেরিকাতে এই জিনিসটা আসলে আমেরিকার ভিতরে পেগানিজম অনেক বেশি। এই পেগানিজমদের ভিতরে আপনার এই গ্ল্যাডিয়েটর ফাইট বা এই ধরনের ফাইটগুলো বেশি আছে। আপনি আমেরিকাটা সবচাইতে জনপ্রিয় ফাইট ছিল হচ্ছে আপনার 1880 সালের দিকে, যখন আমেরিকায় স্লেভ ছিল, ম্যান্ডিঙ্গো ফাইট। এখানে ব্ল্যাকদের দিয়ে এরা হচ্ছে ফাইট করতো এবং যেসব ব্ল্যাক হচ্ছে আপনার খুব ভালো ফাইট করতো এরা অন্য কোনো কাজ করতো না, এরা শুধু সারাদিন খাওয়া দাওয়া করতো এবং দিন শেষে গিয়ে অমুক স্লেভ মানে অমুক স্লেভের মালিকের অনেক স্লেভ ওনারদের সাথে স্লেভ ওনারদের একটা মিটিং হতো, মিটিং হওয়ার পর তারা একটা ফাইট করতো। এইখান থেকে আসলে আপনার আমেরিকায় রেসলিংয়ের সূত্রপাত আর কি। তো আমার কাছে মনে হয় যে ওই যে স্লেভ আসলে মানে স্লেভ থেকে আপনার স্লেভদের প্রতি যে অত্যাচার থেকে আপনার যে ফাইটিংগুলো শুরু হয় সেটা থেকে এখানে এটারই একই ধারাবাহিকতা, এর কোনো আলাদা কোনো কিছু নাই আর কি। যদি দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে বলি, মানে আপনি যে এখনও রেসলিংয়ের খবর রাখেন, মানে আমরা যদি ক্রিকেট বা ফুটবল খেলা দেখি সেটার মধ্যে একটা আলাদা উত্তেজনা থাকে, প্রত্যেকবার একটা রেজাল্টের ব্যাপার থাকে এবং হচ্ছে যে মুহূর্ত প্রত্যেকবার আলাদা আলাদা হয়। কিন্তু রেসলিংয়ের এই যে বিষয়টা হয়েছে এটা তো খুবই রিপিটেটিভ, মানে আমি যে পরে আর রেসলিং ফলো করি নাই এটার বড় কারণ হচ্ছে যে কয়েকদিন ম্যাচ দেখলেই বোঝা যায় যে আসলে এই ম্যাচে কে জিতবে। এটা আমরা মোটামুটি কিছু ম্যাচ দেখলে পর আমরা বুঝে ফেলতে পারি যে এই ম্যাচে কে জিতবে। এবং স্টোরি এইগুলো মানে এই যে ম্যাচের যে অংশটুকু এটাও প্রায় একই রকম মুভ, একই রকম কাহিনী। সো এটা তো কিছুদিন পরে আর মানে অ্যাট্রাকটিভ কিছু লাগে না। সো আপনি যে এই যে এত লম্বা সময় ধরে দেখেন, মানে আমি যেটা বলতেছিলাম মানে আন্ডারটেকারের ওইটাও তো আমি ওই প্রথম 2-1টা ম্যাচ দেখে হয়তো ভালো লাগে, কিন্তু 30 বছর ধরে আন্ডারটেকার দেখার মতো যে চার্ম সেটা তো আসলে পাই না। একই কথা আসলে রেসলিংয়ের ক্ষেত্রেও প্রযোজ্য। রেসলিং তো একটা ফ্যাটিক চলে আসার কথা, আমার অন্তত 3 বছর মধ্যে চলে আসছিল, এই জন্য আমি পরে ওইভাবে দেখি নাই। মানে হোয়াটস দ্য স্পেশালিটি, মানে কেন আপনি এখনও রেসলিং দেখেন? আচ্ছা, আপনি তাহলে আপনার ইরাটা বুঝলে আমি বুঝতে পারবো যে আপনি কেন 3 বছর পরে দেখেন। আপনি কোন সময়টা দেখছেন আর কি? আমি ওই যে বললাম আমি 2000 থেকে 2003 এই সময়টা দেখছি। 2000 থেকে 2003 পর্যন্ত। ওই সময় অবশ্য খুব মানে ট্রানজিশনাল পিরিয়ড চলছিল আসলে রেসলিংয়ের। এখন রেসলিং আমারও ফ্যাটিক লাগে, মানে একই জিনিস, বোরিংই তো। আমি যেটা দেখার চেষ্টা করি যে সেটা হচ্ছে রেসলারদের মানে রেসলিং যারা দেখে এদের ভিতরে আবার 2টা ভাগ আছে, একটা হচ্ছে মার্কস, একটা হচ্ছে স্মার্কস। মার্কস হচ্ছে যারা বোঝে না, শুধু মারামারি দেখে, কাহিনী কি হচ্ছে আপনি যেরকম অ্যানালাইসিস করে বের করছেন যে না এই ম্যাচে কোডি রোডস জিতবে বা রোমান রেইন্স জিতবে, আপনি বুঝতে পারতেছেন কারণ আপনি স্মার্কস। তাই হ্যাঁ, মানে ইনফ্যাক্ট কার সাথে কার ফিউড তৈরি হবে কিছুদিন পরে আপনি লক্ষণ থেকে ধরে ফেলা দেখ, আপনি স্মার্কসের ভিতরে পড়তেছেন, আমিও স্মার্কসের ভিতরে পড়তেছি কারণ আমিও বুঝতেছি। কিন্তু আপনি স্টোরিটার উপর ডিপেন্ড করতেছে। স্টোরি যদি ক্যাপটিভেটিং স্টোরি থাকে যে না এইখানে কোনো একটা আলাদা কোনো কাহিনী চলছে বা অন্য কিছু চলতেছে, তাহলে হয়তো আপনি ধরে রাখতে পারতেন। কিন্তু আমি রেসলিংয়ের সবচাইতে খারাপ ইরা গেছে হচ্ছে আপনার জন সিনা আসার পর থেকে। ওই সময় ব্যাপক হারে রেসলিংয়ের মানে দর্শক হারাইছে, কিন্তু আবার ব্যাক করা শুরু করছে রোমান রেইন্স ইরা থেকে শুরু করে। এটা মানে শুরুই হয়েছে মূলত হচ্ছে আপনার গল্প ভালো ছিল। এখন আমরা যারা স্মার্কস আছি এরা গল্প দেখতে পছন্দ করি, যে এখানে স্টোরিটা কি আসতেছে, মাইকে কি কথা বলতেছে, কিভাবে একটা গল্প সিএম পাঙ্কের পাইপ বম দেখতেছি, এগুলো দেখতে ভালো লাগতেছে। কিন্তু এই যে স্টোরিটা যদি ভালো না হয় তাহলে তো আপনার লাভ হবে না। আমি পরে বড় হয়ে যখন আবার টুকটাক খবর রাখতাম, আমার শিল্ডের স্টোরি লাইনটা মোটামুটি ভালো লাগতো, কারণ আমি তো বললামই মানে স্মার্টস যারা এরা আসলে স্টোরি খোঁজে। স্টোরিটা যদি ভালো থাকে, স্টোরি যদি তাদের মন মতো হয়, তাহলে আপনি দেখবেন যে র তো 2 ঘন্টা 3 ঘন্টা একটা প্রোগ্রাম, 2 ঘন্টা একটা প্রোগ্রাম, আপনি ওই শিল্ডের যতক্ষণ সেগমেন্ট আছে অতটুকুই দেখতেছেন, এরপরে আর দেখতেছেন না। আপনার যদি এমন একটা সময় চলে আপনার ডাব্লিউডব্লিউইর যে ওদের হয়তো 10টা সেগমেন্ট আছে, 10টা সেগমেন্টের স্টোরি আপনি জানেন, আপনি অধীর আগ্রহ অপেক্ষা করতেছেন এর পরের সপ্তাহে কী হবে, সেরকম সময় হয়ে গেছে। কিন্তু যখন আপনি বুঝতে পারছেন যে না এই স্টোরিটা আসলে ডাল হয়ে গেছে আর চলতেছে না, তখন আর আসলে জিনিসগুলো ভালো লাগে না। আপনাকে আসলে আমি যেভাবে দেখি হয়তো অনেকে সেভাবে দেখবে না,
আমার কাছে মনে হয়েছে যে গল্পটাও বেশি জরুরি। ওকে, আমাকে তাহলে বলেন যে এই WWE হিস্ট্রিতে, মানে আপনি তো অনেক বছর ধরে ফলো করেন, করেন, স্টাডিও করেন রীতিমতো, আমাকে 2-3টা খুব এক্সক্লুসিভ স্টোরি লাইন বলেন যেটা আসলে মনে হয়েছে যে ওইটা যদি আমি দেখতাম তাহলে আমি স্পার্ক বোধ করতাম। আচ্ছা, আমার কাছে সবচাইতে স্টোরি লাইন হচ্ছে ট্রিপল এইচ এবং আন্ডারটেকারের যে ফার্স্ট যে ফাইটটা হলো এবং সেকেন্ড ফাইটটা হলো রেসলম্যানিয়াতে, এই দুইটার স্টোরি লাইনটা আপনি দেখতে পারেন। স্পার্ক আসতে পারে, খুব বেশি না। আর স্টোরি লাইনটা কি? স্টোরি লাইনটা হচ্ছে ওইখানে কেউ কারোর সাথে কোনো কথা বলে নাই এরকম যে হচ্ছে আন্ডারটেকার আন্ডারটেকারতে ইনজুরিতে ছিল, রেসলম্যানিয়ার মনে 2 সপ্তাহ আগে আসছে। আসার পরে সে তার লং এন্ট্রেন্স শেষ হয়েছে, মাঝখানে গিয়ে দাঁড়াইছে, এমন সময় ট্রিপল এইচ আসছে। ট্রিপল এইচের চারিদিকে মানুষের সামনে তো দর্শক আছে, দর্শকদের মুখে পানি মারছে, পানি মেরে আন্ডারটেকারের দিকে তাকাইছে। আন্ডারটেকার সে রেসলম্যানিয়া যে লোগো ছিল, লোগোর দিকে তাকাইছে ট্রিপল এইচ, আর আন্ডারটেকারও ঘুরের লোগোর দিকে তাকাইছে। কেউ কারোর সাথে কেউ কোনো কথা বলে নাই। বোঝা গেছে যে ট্রিপল এইচ ভার্সেস আন্ডারটেকার একটা ফাইট হবে। ওই ফাইটে যেটা হলো কি যে আপনার আন্ডারটেকার ওই ম্যাচটা জেতে রেসলম্যানিয়াতে ম্যাচ জেতার পরে আন্ডারটেকার ওই ম্যাচে হেঁটে বের হয় নাই। ওই ম্যাচে আন্ডারটেকার স্ট্রেচারে বের হয়েছে, আর ট্রিপল এইচ হাঁটতে বের হয়েছে। তো সবাই ভাবছে যে আন্ডারটেকার তাহলে এমন মারা মার খাইছে, ম্যাচ জিতছে ঠিক আছে, কিন্তু এমন মারা মার খাইছে যে আন্ডারটেকার উঠে দাঁড়াইতে পারতেছে না। তো পরবর্তী আন্ডারটেকার যেটা বললো যে এটা হয়তো স্ক্রিপ্টেড ছিল ওদের কাছে, যে আন্ডারটেকার শুয়ে যাবে আর কি, আর ট্রিপল এইচ হাঁটতে যাবে। ট্রিপল এইচ বলে যে আই উইন দ্য ব্যাটেল, হি উইন দ্য ওয়ার। এরপর আন্ডারটেকার আবার ফেরত আসার পরে ট্রিপল এইচকে বলে যে আমার সাথে আবার ফাইট করে রেসলম্যানিয়াতে। ট্রিপল এইচ ফাইট করবে না। এরকম দীর্ঘদিন ধরে এদের কথাবার্তা চলাচলি করে। পরে শন মাইকেলস আসার পরে এদেরকে মধ্যস্থতা করে এবং বলে যে আমি স্পেশাল গেস্ট রেফারি হব। এখানে একটা দারুণ একটা ম্যাচ হয়। ম্যাচে আপনার আন্ডারটেকার আবারও আসে। শন মাইকেলস হচ্ছে আপনার সুইটচিন মিউজিক দেয়, আর ট্রিপল এইচ তার পেডিগ্রি দেয়, তারপর আন্ডারটেকার হারানো যায় না। শন মাইকেল কি ট্রিপল এইচের হয়ে কাজ করছে? শন মাইকেল ট্রিপল এইচের হয়ে কাজ করছে এবং সুইটচিন কিক দিছে, সুপার কিক দিছে। দেওয়ার পরে আবার ট্রিপল এইচের যে মুভ আছে পেডিগ্রি, ওইটা দিছে। দেওয়ার পরেও আন্ডারটেকার কিক আউট করছে। তো এই স্টোরি লাইনটা আপনি দেখতে পারেন, বেশ 4 বছর ধরে স্টোরি লাইনটা চলছে আর কি। আচ্ছা, আর একটা শিল্ডের যে আপনার যেটা বললাম যে ট্রাইবাল চিফের যে কাহিনী রোমান রেইন্সের, এটাও দেখতে পারেন। এটাও বেশ ক্যাপটিভেটিং। কিরকম ট্রাইবাল চিফের কি কাহিনী? ট্রাইবাল চিফের কিভাবে একটা ট্রাইবাল চিফ গড়ে উঠতেছে। আমি যেটা দেখলাম যে রোমান রেইন্স তো সেই দিনের ছেলে। পুরোনো স্টোরি লাইনের কথা বলতেছে, যে সময় রেসলিং সবচেয়ে টইটুম্বুর ছিল বলে লোকজন মনে করে। তাহলে আপনি হচ্ছে শন মাইকেলসের ব্রেট হার্টের স্টোরি লাইনটা দেখতে পারেন। এটা অসাম একটা স্টোরি লাইন। আর একটা দেখতে পারেন হচ্ছে আপনার অস্টিন এবং রক, এটা। আর হচ্ছে ট্রিপল এইচ এবং রক, এই দুইটা। আর শন মাইকেলসের যে কোনো স্টোরি লাইন, ক্রিস জেরিকোর সাথে, কার্ট অ্যাঙ্গেলের সাথে, আন্ডারটেকারের সাথে, জন সিনার সাথে, যে কোনো স্টোরি লাইন উইথ শন মাইকেলের সাথে যে কোনো স্টোরি লাইন আপনি ম্যাচ দেখবেন, আপনার স্পার্ক তৈরি হবে। আচ্ছা, তো এই যে রককে পিপলস চ্যাম্পিয়ন যে বলা হয়তো, এটার কারণ কি? রককে আমার কখনো খুব অ্যাট্রাকটিভ কোনো ক্যারেক্টার মনে হয় নাই। রক আসলে আপনার রকের তো শুরুটা যেটা হয়েছিল, রকের শুরুটা খুব বাজেভাবে হয়েছিল। মানুষজন রককে মেনে নিতে পারে নাই যে রক যেটা হবে। রককে উঠাইছে আসলে অস্টিনের সাথে রকের একটা ফিউড হয়। এই ফিউডের কারণে অস্টিন তখন হট হট। তো আর রক তখন উঠতি সুপারস্টার, এবং রকের একটা ব্যাপার ছিল যে রক ভালো কথা বলতে পারে এবং অস্টিনও ভালো কথা বলতে পারে। এই দুইজনের একটা বেশ ভালো ফিউড হয়েছিল এবং রেসলম্যানিয়াতে তারা পরপর 3বার রেসলিং করছে। এইটার জন্য আসলে রক বেশি জনপ্রিয়তা পাইছে। অস্টিন ছিল হচ্ছে আপনার হিল এবং রক ছিল বেবি ফেস। মাঝে মাঝে অস্টিন বেবি ফেস, রক হিল। এই অস্টিনের কারণে রক আসলে জনপ্রিয়তা পাইছে এবং সেই সাথে রকের একটা ব্যাপার ছিল, রক তখন মুভি করা শুরু করার পরে ও হচ্ছে পিপল চ্যাম্পিয়ন। আসলে পিপল চ্যাম্পিয়ন বলা হয় মোহাম্মদ আলীকে, কিন্তু রক আবার ওইটা হচ্ছে চুরি করছে। মোহাম্মদ আলী, রেসলিং এ মোহাম্মদ আলীর ভূমিকাটা কি?
রেসলিংয়ে মোহাম্মদ আলীর ভূমিকা, রেসলিংয়ে প্রথম রেসলমেনিয়াতে মোহাম্মদ আলী ছিলেন। এবং মোহাম্মদ আলী হচ্ছে আমেরিকায় যদি আপনি যতগুলো মানে সুপারস্টার দেখবেন, সবাই মোহাম্মদ আলীকে খুবই রেসপেক্ট করে। হ্যাঁ, সে তো তার তো আলাদা, সে তো সত্যি সত্যি বক্সিং করতো, সে তো আর নাটক করতো না। নাটক করতো না। এখন এই রক যেটা করছে, মোহাম্মদ আলীর যে হচ্ছে আপনার উপমাটা ছিল পিপলস চ্যাম্পিয়ন, এইটা রক চুরি করছে। আচ্ছা, এইটার কথা আমি বলতেছি আর কি। ও, এটা আমি জানতাম না অবশ্য। মানে পিপলস চ্যাম্পিয়ন বলা হয় মোহাম্মদ আলীকে। পরে অবশ্য মোহাম্মদ আলী হচ্ছে আলীর কাছে রক জিজ্ঞেস করছিল যে আমি যে তোমার পিপলস চ্যাম্পিয়ন বলে তুমি কি রাগ করছো, বলে না ইটস ইয়োর্স বলে দিছিল আর কি, যেটা তোমাকেই ভালো মানায়। ওকে, তো এখন আন্ডারটেকার সে কি আসলে হিল না বেবি ফেস, নাকি সে আসলে অ্যান্টি হিরো? মানে তার ক্যারেক্টারটাকে আসলে আমরা কিভাবে দেখব? তার ক্যারেক্টারটাকে আমরা দেখব হচ্ছে অ্যান্টি হিরো হিসেবে দেখবো আমরা। কারণ আপনি তাকে হিরো বানাইতে পারবেন না, কাকে বেবি ফেসও বানাইতে পারবেন না, এবং সে কখনো বু পায় না, আবার খুব বেশি চেয়ারও পায় না। কিন্তু চেয়ার পাই হয়তো সে হঠাৎ যদি চলে আসে, সে লং এন্ট্রেন্স নিলে কিন্তু সে বেশি চেয়ার পায় না। কিন্তু সে যখন মাঝে মাঝে পুরো পৃথিবী অন্ধকার করে দিয়ে সে যখন রিংয়ের মাঝখানে সে দাঁড়িয়ে থাকে, তখন হচ্ছে কি বলে, তখন মানুষজন বেশি চেয়ার করে থাকে। আচ্ছা, তার যে এই এন্ট্রি যেটা এন্ট্রি মিউজিক যেটা, এইটা কি সবসময় একই ছিল নাকি এইটা চেঞ্জ হয়েছে? আমার তো তার এই এন্ট্রি মিউজিকটা ভালো লাগতো সবসময়। এইটা চেঞ্জ হয়েছে, হালকা হালকা করে চেঞ্জ করছে, খুব বেশি চেঞ্জ করে নাই, আস্তে আস্তে করে এটা চেঞ্জ করছে। প্রথমে যখন ছিল তখন একরকম ছিল, পরবর্তীতে আস্তে আস্তে চেঞ্জ হয়েছে আর কি। তো যদি করা হয়, মানে 2035 সালে যদি এই রেসলিং ইন্ডাস্ট্রি নিয়ে কোনো কাজ করা হয়, সেইখানে যদি রেসলারের করা হয়, মানে WWE-তে সার্ভ করা 3 জন মাত্র রেসলারকে নিয়ে কাজ করতে কেউ ফিচার করতে চায়, যে 3 জন রেসলারকে নিয়ে কাজ করলে পুরা WWE বোঝা যাবে, সেখানে কি আন্ডারটেকার থাকবে নাকি থাকবে? সেখানে আন্ডারটেকার থাকবে। বাকি 2 জন কি হবে? বাকি 2 জন থাকবে হচ্ছে শন মাইকেলস, আর একজন থাকবে। শুধু WWE-র কথা বলতেছেন নাকি আর বাকি ইন্ডাস্ট্রি আছে সাথে? আমি শুধু WWE কথা বলতেছি। যদি স্যার শন মাইকেলস থাকবে, কি বলে আন্ডারটেকার থাকবে, আর হচ্ছে এদিক থেকে আপনার ব্রক লেসনার থাকবে। ব্রক লেসনার তো সব সময় মনে হয় ভাড়াটে টাইপ ছিল, তো আপনি স্টিভ অস্টিন, ট্রিপল এইচ, হাল্ক হোগান, তারপর হচ্ছে সরি ব্রক লেসনার থেকে আমি অস্টিনকে রাখবো। কিন্তু এরা 3 জনে আবার একই ইরার হয়ে যায়, তো এই জন্য আমি ব্রক লেসনারকে রাখছিলাম, কারণ ব্রক লেসনারে তো আপনার স্ট্রিক ভাঙছে আন্ডারটেকারের। বাট ব্রক লেসনারকে আপনি এত হাইলাইট কেন করতেছেন? ব্রক লেসনার WWE-তে ব্রক লেসনারের ইম্প্যাক্ট কি? ব্রক লেসনারের ইম্প্যাক্ট হিউজ, কারণ আপনার WWE যখন পপুলারিটি পাইতেছে না, একেবারেই নাই, জন সিনা WWE ফেস, সে কোম্পানিকে সেই রকম মানে পপুলারিটি বা আনতে পারতেছে না, ঠিক সেই সময় আপনার ব্রক লেসনার হচ্ছে UFC চ্যাম্পিয়ন ছিল। একজন UFC চ্যাম্পিয়ন, একজন মানুষ, সে তাকে নিয়ে আসছে হচ্ছে আপনার WWE-তে নিয়ে আসানো হয়। এরপর থেকে ব্রক লেসনার যতগুলো শোতে উপস্থিত থাকতো, ততগুলো শো রেকর্ড ব্রেকিং হতো। একটা কোম্পানি তো চলেই হচ্ছে আপনার টিকিট বিক্রি করে, টাক ইনকাম করে। এখন তা তো টাকা নাই, একটা কোম্পানিকে বাঁচানোর জন্য সবচাইতে বড় ভূমিকা রাখছে ওই সময় ব্রক লেসনার। এবং কেউ যদি ব্রক লেসনারকে হারায় বা ব্রক লেসনারের সাথে কেউ যদি ফাইট করে, সে সুপারস্টার হইতেছে তখন। যেমন আন্ডারটেকারের সাথে ফাইট করলে সে সুপারস্টার হয়, ঠিক সেরকম ব্রক লেসনারকে ফাইট করলে সে সুপারস্টার হইতেছে। তো সেই হিসেবে আমি ব্রক লেসনারকে অনেক আগে রাখি। এবং আপনি যদি ব্রক লেসনারের ফাইটগুলো দেখেন, ও যে ধরনের হিউজ বডি, ওই বডি নিয়ে সে যত দ্রুত ফ্লেক্সিবলি মুভ করে, আপনি অন্য কোনো কাউকে পাবেন না ওইভাবে মুভ করতে পারে। বাট আমি যদি আন্দ্রে দ্য জায়ান্ট যে একটা রেসলার ছিল বিশাল, বা মিস্টার ওয়ান্ডারফুল, তারপরে হচ্ছে হাল্ক হোগান, আপনি এদের কাউকেই কেন পিক করলেন না? বা রিক ফ্লেয়ার? হাল্ক হোগানকে কেউই পিক করবে না, কারণ হাল্ক হোগান খুবই কন্ট্রোভার্সিয়াল একটা ক্যারেক্টার, খুবই রেসিজমের কারণে তার হচ্ছে সমস্যা আছে। কিরকম একটু বলেন তো? হাল্ক হোগান হচ্ছে ওই ওদের যে ড্রেসিং রুম ছিল, ড্রেসিং রুমে ব্ল্যাক পিপল থাকলে তার সাথে সে ড্রেসিং রুম শেয়ার করতো না, এই ধরনের তার একটা কন্ট্রোভার্সি আছে। আর আন্দ্রে দ্য জায়ান্টকে আসলে আপনি যদি দেখেন, আন্দ্রে দ্য জায়ান্ট বা ওই সময়কে ব্রুনো সামার্টিনোদের আমলের যারা ছিল, এরা আসলে আপনার নির্দিষ্ট এরার পরে শেষ হয়ে গেছে।
এবং আন্ডার দ্য জায়ান্টকে মানুষ বাঁচায় রাখতেছে। আমি হয়তো এখনো দেখতেছি, মানুষজন দেখতেছে, কিন্তু আন্ডার দ্য জায়ান্টের আপনি কয়টা ম্যাচ দেখছেন? একটাও দেখি নাই। একটাও দেখেন নাই, জাস্ট আপনি জানেন আন্ডার দ্য জায়ান্ট নামে একজন ছিল, ডাব্লিউডব্লিউই বাঁচাই রাখতো ওই জন্য। তো 7 ফুট 3 বা 4 7 ফুট 3 এবং আন্ডার দ্য জায়ান্ট তো আপনার মানুষকে পপুলারও করে দিছে। যেমন 2 জন মানুষ আন্ডার দ্য জায়ান্টকে পিক করতে পারছে, একটা হচ্ছে হাল্ক হোগান, একটা হচ্ছে লেক্স লুগার। কেউ লেক্স লুগারের নাম বলে না, সবাই বলে হাল্ক হোগানের নাম বলে। তো এইরকম আর কি। তো আমার কাছে এই জন্য আমি আন্ডার দ্য জায়ান্ট যে হয়তো সেই সময় ছিল, কিন্তু আপনার সেই সময় তো সুনীল গাভাস্কারও ছিল, কিন্তু মানুষ তখন শচীনের কথা বলে, বা শচীনও চলে যাবে একটা সময়, কোহলির কথা বলবে, এরকম আর কি। তারও আগে অনেক ছোটবেলায় যখন আমরা টিভিতে দেখতাম তখন ছিল WWF। তখন ওই হইতো মানে সাদা কালো টিভিতে দেখতাম, তখন 2টা রেসলার খুব ছিল, একটা হচ্ছে এই মিস্টার ওয়ান্ডারফুল আর একটা হচ্ছে ডক্টর ডেথ। আমি দেখি না, একজনটাও দেখি না। আর একটা ছিল হচ্ছে কাউবয়, যে র্যান্ডি অর্টনের বাবা। আচ্ছা, তো তাহলে ইয়েতে মানে আপনি যে তিনজনকেই একই টাইপ এরার থেকে বাছাই করলেন, এইটা কি তাহলে আপনার রেসলিং নিয়ে আসলে ওভারঅল স্টাডির অভাব, নাকি হচ্ছে যে আপনি শুধুমাত্র ওই এরাটাকেই গুরুত্বপূর্ণ মনে করেন, তার আগে পরে এরাটাকে? আমি আসলে 3 জনকে 3 ভাবে দেখছি আর কি। প্রথমত হচ্ছে অস্টিনের কথা যদি বলি, আমি অস্টিনকে সবার আগে রাখবো, যদিও নাম পরে বলছি। অস্টিনকে এই জন্য রাখবো কারণ যখন অস্টিন আসে তখন হচ্ছে WWE এবং WCW-তে একটা হিউজ ফাইট চলতেছে। ওই সময় কোম্পানি কিন্তু 83 সপ্তাহ WCW-র কাছে রেগুলারই হারতেছে। ঠিক সেই সময় অস্টিনেরা শুরু। অস্টিনের সাথে ভিন্স ম্যাকম্যানের যে ফাইট এবং অস্টিনের যে ক্যারেক্টারের কারণে WWE প্রথমবারের মতো WCW-কে হারাইতে পারে। একটা হিউজ ইম্প্যাক্ট ফেলে WWE-তে অস্টিন একা। তখন কিন্তু আপনার ট্রিপল এইচ আছে, আন্ডারটেকার আছে, শন মাইকেলস আছে, সবাই আছে, কিন্তু মানুষ অস্টিনকে দেখার জন্যই আসতো। এই জন্য আমি অস্টিনকে রাখতেছি। তো একটা কোম্পানিকে বাঁচানোর জন্য, একটা কোম্পানিকে একটা ভালো পজিশনে নিয়ে যাওয়ার জন্য তার কর্মীদের যে পরিমাণে পরিশ্রম করা দরকার ছিল, যা করতে হয় সেই সময় সেটা অস্টিন সেটা করে দেখাইছে। এই জন্য আমি অস্টিনকে রাখছি। আর আন্ডারটেকারকে রাখতেছি এই কারণে, আন্ডারটেকার 30 বছর একটা কোম্পানিকে সার্ভ করে গেছে। এই সময় অনেকেই WWE থেকে WCW-তে গেছে, অনেকে অনেকভাবে ক্ষতি করার চেষ্টা করছে, কিন্তু আন্ডারটেকার কখনোই সেটা করে নাই। আন্ডারটেকার করছে কি, সে তার এত 21 বছরের স্ট্রিক একটা পার্ট টাইমার ব্রক লেসনারের কাছে হেরে দিছে। কি জন্য? কারণ কোম্পানির জন্য। সে আন্ডারটেকার ভাবছে যে রেন্ডি অর্টনকে উঠাইতে হবে, বাতিস্তাকে উঠাইতে হবে, এসকে উঠাইতে হবে, এদের সাথে সে রেসলিং করছে। কিন্তু সে তো চাইলে ইচ্ছা করলে শন মাইকেলস বা ট্রিপল এইচ বা জনসনের সাথেও করতে পারতো, কিন্তু করে নাই। সে সুপারস্টার বানানোর কাজে ছিল। কেনকে উঠাইছে, এই জন্য রাখছে। আমি যদি অন্য দিক থেকে 3 জনকে বাছাই করি, লাইক ভিসেরা একজন রেসলার ছিল, বিগ ড্যাডি ভিসেরা। আচ্ছা। তারপর হচ্ছে রিকিশি এবং হচ্ছে রে মিস্টেরিও। কেন এদের কেন মানে আমি বলতেছি। আচ্ছা, তো আপনি কি এদের রেসলিং দেখছেন না? দেখেন, আমি রিকিশি দেখছি আর রে মিস্টেরিও দেখছি। আচ্ছা, তো আমি বিগ ড্যাডি ভিসেরা ছিল একটা খুবই এইরকম মোটা একটা রেসলার, কালো করে আসতো, খুবই পিকুলার একটা রেসলার। এটা আপনি এই ইউটিউবে দেখেন বিগ ড্যাডি ভিসেরা, মানে দেখলেই বিরক্ত। এবং ওর সাথে লিলিয়ান গার্সিয়ার একটা স্টোরি লাইন ছিল। সে লিলিয়ান গার্সিয়ার সাথে প্রেম করবে, লিলিয়ান গার্সিয়ার সাথে তার কিস করারও সিন আছে। আচ্ছা, তো এই জন্য এই সালারে আমি এখনো মনে রাখছি, যেহেতু লিলিয়ান গার্সিয়ার প্রতি আমার একটা বিশেষ ফ্যাসিনেশন ছিল। আপনি ইউটিউবে ওই আচ্ছা ঠিক আছে দেখে নেব, হ্যাঁ, বিগ ড্যাডি ভিসেরারে দেখেন, তাইলে বুঝবেন যে আমি ওর কথা কেন বললাম। এই যে রিকিশির যে একটা ছিল, যে এই যে ওই মুখে করে দিত। সো এবং এইটার বিপরীতে যদি রে মিস্টেরিওকে দেখি, মানে এই রে মিস্টেরিওর মতো ফিগার নিয়ে একটা রেসলার হয়েছে এবং সে সম্ভবত চ্যাম্পিয়নও হয়েছিল। এই ধরনের রেসলারকে আসলে কেনই বা পিক করছিল? আর এদের তো আলাদা আপনার জনরা আছে এবং আলাদা কি বলে কোম্পানিও আছে এদের। লুচা রেসলিং এর নাম শুনছেন? না। এটা হচ্ছে মেক্সিকোতে খুবই জনপ্রিয় একটা রেসলিং জিনিস, লুচা। এরা সবাই রে মিস্টেরিও যেরকম দেখেন 619 বা এখান থেকে ল্যাপটপ দিয়ে যেখান সেখান থেকে বাদরের মধ্যে এদিক সেদিক থেকে পড়ে, এই লুচা রেসলিং যারা করে সবাই এরকম রেসলিং করে। তো মেক্সিকোর ইন্ডাস্ট্রি ধরার জন্যে হচ্ছে আপনার এই কি বলে রে মিস্টেরিওকে আনা।
এবং সেই সাথে আরেকজনও আছে হচ্ছে আপনার জিন্দার মহলের নাম শুনছেন? হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান জিন্দার মহল দীর্ঘ 1 বছর WWE চ্যাম্পিয়ন ছিল। কি জন্য? কারণ ওরা ইন্ডিয়াতে একটা ট্যুর দিবে, তাই ইন্ডিয়া ট্যুর শেষ হয়েছে, WWE চ্যাম্পিয়নশিপ পরের দিনই বাতিল করে দিছে। এতে এই আমার কাছে মনে হয় এটা আসলে রে মিস্টেরি নিজে থেকে এমনিতে অনেক পপুলার ছিল মানুষজনের কাছে, কারণ ডেভিড অ্যান্ড গলায়াত বলে যে মানুষজনের ভিতরে একটা চার্ম আছে, যে ছোট একটা মানুষ আন্ডারটেকারকে হারাই দিতেছে, বা রিকিশির মধ্যে একটা লোকরে ওই ছোট একটা পিচ্ছি হারাই দিতেছে, মানুষজন এগুলো দেখে একটা মজা পায়। এটার জন্য আসলে আপনার রে মিস্টেরিকে রাখা আর কি। ওই সময় যত টাইপ ক্যারেক্টার ডাইভার্সিটি ছিল, এখন কি ওই রকম ডাইভার্সিটি আছে? যেমন একটা ক্যারেক্টার আমার মনে পড়ে, রুশেভ। এই রুশেভ হচ্ছে ভ্লাদিমির পুতিনের পুতিনকে নিয়ে যে ঠাট্টা করতো, কিন্তু সে তো আসলে রাশিয়ান না, সম্ভবত সে বুলগেরিয়ান। তো এইটা কি মানে রুশেভ ক্যারেক্টারটা কি তাহলে রাশিয়ার সাথে আমেরিকার যে একটা সম্পর্ক, ওই পলিটিক্যাল জায়গা থেকে কি রুশেভ ক্যারেক্টারটাকে দেখার সুযোগ আছে? হ্যাঁ, ওই ক্যারেক্টার দেখার সুযোগ আছে। ওই সময় আপনি হচ্ছে রুশেভকে রাশিয়ান বানাইছে, কিন্তু এখন ওই সময় আপনার ক্যাপ্টেন আমেরিকা লাগবে। রুশেভের সময় ক্যাপ্টেন আমেরিকা কে ছিল? ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন হচ্ছে জন সিনা। তো ওই সময় হচ্ছে জন সিনাকে নিয়ে আসছে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে। তো এখানে পলিটিক্যাল অনেক কিছুই থাকে হচ্ছে। ওই সময় আপনি সম্ভবত ওই টাইমে আমেরিকার সাথে সম্ভবত রাশিয়ার কোনো একটা টানপোড়েন চলতেছিল কোনো একটা বিষয় নিয়ে, এই জন্য ওরা ওইটা নিয়ে আসছে, যাতে মানুষজনের ভিতরে একটা আমেরিকা দেশপ্রেম জাগ্রত হয়, রাশিয়ার বিরুদ্ধে আমরা সবাই আছি, এরকম একটা জাগ্রত হয়, এরকম একটা প্রোপাগান্ডা মতো ছিল আর কি। বুকারটি যে একটা ক্যারেক্টার ছিল, বুকারটিকে মাঝখানে চ্যাম্পিয়নও বানাইছে। তো বুকারটিকে চ্যাম্পিয়ন করার পেছনে কি মানে সে যেহেতু অন্য জায়গা থেকে আসছিল এটা, নাকি সে ব্ল্যাক ছিল, ব্ল্যাকদের প্রমোট করার জায়গা থেকে করা হয়েছিল? এটা আসলে বুকারটি খুব ভালো একটা রেসলার, এবং এটা আসলে ওর চ্যাম্পিয়ন বানানো হয়েছিল মূলত অন্য জায়গা থেকে আসছে, আর ওদেরকে একটু প্রমোট না করলে আসলে হচ্ছিল না, কারণ WWE থেকে WCW কিনে ফেলছে। এবং ওদেরকে তো আপনার মানে রিহ্যাবিলিটেশন করতে হবে ওদেরকে, এই জন্য বুকারটিকে হচ্ছে ওই সময় WCW চ্যাম্পিয়ন ছিল বুকারটি, সেই হিসেবে একে হচ্ছে আপনার এইখানে নিয়ে আসানোর পরে ওকেও চ্যাম্পিয়ন বানানো হয়, এবং ওকে খুব বাজেভাবে অপমান করা হয় আর কি। মানে বিভিন্ন স্টোরিতে দেখি যে সবাই ওকে যেভাবে পারে ওকে বকাবকি করতেছে বা ছোট করতেছে আর কি। আচ্ছা, আমরা আলাপ প্রায় শেষের দিকে চলে আসছি। এই যে যেটা কি বলে, আমরা এতক্ষণ যে গল্পগুলো করলাম এগুলোর বেশিরভাগ গল্পই আসলে 2000 আশপাশে বা তার আগের সময়ের গল্পগুলো। তো এখনকার যে স্টোরি লাইন তাহলে আসলে দর্শকদের কি দিয়ে অ্যাট্রাক্ট করতেছে, যেটা আসলে 2000-এর চাইতে অনেক বেশি আলাদা, বা নাকি রেসলিং এর স্টোরি লাইনের ক্রিয়েটিভিটি শেষের পথে? রেসলিং এর স্টোরি লাইনের ক্রিয়েটিভিটি শেষ হয়ে গেছিল, একেবারেই ছিল না। আমরা 2013 কি 14 সালে যখন জন সিনা ইরা শেষ হয় আর কি, CM পাঙ্ক আবার স্টোরি লাইন শুরু করে। তো এটার পরে যাই হোক, বর্তমানে যে স্টোরি লাইন চলতেছে এখন রোমান রেইন্স কেন্দ্রিক স্টোরি লাইন চলতেছে আর কি। আর মাঝখানে 4-5 বছর আসলে কোনো স্টোরি ছিল না রেসলিংয়ে। কে কখন কোথায় কি জন্য মারামারি করতেছে কেউ জানে না, আসছে যাচ্ছে মারামারি করতেছে। আর ওই সময় হচ্ছে আপনার CM পাঙ্ক এটা প্রথম শুরু করে আর কি, সে পাইপ বম দিয়ে। তখন থেকে আপনি তার আগ পর্যন্ত মাইকে কথা বলাটা ওরকম ছিল না। CM পাঙ্কই শুরু করলো যে মাইকে কথা বলে অনেক কিছু করে ফেলা যায়, অনেক কথাটা তো বলা যায়। তো এটা হচ্ছে ব্যাপার। তো তাহলে সব জায়গাতেই এখন যেরকম জেনারেলিস্ট অ্যাপ্রোচ এবং মোটামুটি ক্রিয়েটিভিটির চাইতে হচ্ছে ইম্প্রোভাইজেশনটাই হচ্ছে, জোড়াতালি দেওয়াটাই হচ্ছে এখন সব জায়গার একটা ফিল্ড। তো রেসলিংয়েও কি তাহলে ওই রকম একটা জায়গা স্যাচুরেশনের পয়েন্টে চলে আসছে? জোড়াতালি আসলে ছিল, আমি বলবো যে আমার কাছে মনে হয়েছে যে না, জোড়াতালি ছিল, জোড়াতালিটা শেষ হয়েছে। এখন রেসলিংয়ের যে বর্তমান যেটা আসতেছে যে PG এরা থেকে ওরা বের হয়ে আসছে, এখন আর PG এরাতে নাই, ওরা হচ্ছে NC-17 আবার ফেরত আসতেছে, এবং নেটফ্লিক্সে ওদের দেখা যাবে এখন থেকে রেসলিং। তো এটা একটা হিউজ ইম্প্যাক্ট পড়বে, যার কারণে স্টোরি লাইনও অনেক ভালো হবে। এবং আমার কাছে মনে হয় স্টোরি লাইন এমনিতে অনেক ভালো হয়েছে, সবার একটা সুন্দর সুন্দর স্টোরি লাইন আসতেছে। তো আমার কাছে মনে হয় ইমপ্রুভের দিকে আসছে, যেটা ছিল খারাপ সময়টা পার করে ফেলছে, ভালো সময় শুরু হয়েছে। আচ্ছা, তো আমরা যেরকম এই কি বলে আন্দ্রে দ্য জায়ান্টকে দেখি নাই, তো এখন যারা বাচ্চা যারা রেসলিং করে তারা কি খুঁজে খুঁজে আন্ডারটেকারকে দেখার কোনো চান্স আছে, নাকি তারা ইন্টারেস্ট পাবে? তারা ইন্টারেস্ট পাবে, কারণ আন্ডারটেকার যেটা হয়েছে,
আন্ডারটেকার দীর্ঘ 24-25 বছর কোথাও কোনো ইন্টারভিউ দেয় নাই, এখন সে নিজে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলছে, আচ্ছা, প্রতি সপ্তাহে সে পডকাস্ট শুরু করছে, ওকে, এবং সে বিভিন্ন ধরনের স্টোরি শেয়ার করে, এবং আমি দেখলাম যে যথেষ্ট পরিমাণে ভিউ, প্রায় 1 মিলিয়ন মতো ভিউ হয় একটা ভিডিওতে, এবং সে এখন প্রচুর ইন্টারভিউ দিয়ে বেড়াইতেছে, তার লাইফের বিভিন্ন হিস্ট্রি। জো রগানের পডকাস্টে গেছে, প্রায় 3 বছর হয়ে গেল ওখানে। তো যাই হোক, আমি দেখলাম তো এখন মোটামুটি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ, যেটা আগে ছিল না কখনোই। তো আমার কাছে মনে হয় মানুষজন দেখবে, এবং আন্ডারটেকারের যে ব্যাপারগুলা, এমনকি রেসেলম্যানিয়া 40-তেও একটা বড় ধরনের মানে ইম্প্যাক্ট রাখছে। যারা রেসলিং ফ্যান তারা আন্ডারটেকারকে কখনো ভুলতে পারবে না। ওকে। সো আপনি কি এখনো রেসলিং ফ্যান আছেন নাকি এখন সিজনাল দর্শক বা অকেশনাল দর্শক? আমি এখন রেসেলম্যানিয়া দর্শক। রেসেলম্যানিয়া হওয়ার আগে আমি হয়তো বা স্টোরি কী চলতেছে সেগুলো দেখি রেসেলম্যানিয়ার হাইলাইটস দেখি। ওকে, তো ঠিক আছে, আপনি বসেন, আমি শো শেষ করি। শুরুতে যেটা বলতেছিলাম যে আলটিমেটলি মানুষের যে জিওপলিটিক্যাল পজিশনে মানুষের যে লাইফ, সেটা মূলত একটা রেসলিং। সেই রেসলিংয়ে আসলে আমরা টিভির দর্শক না গ্যালারির দর্শক, নাকি আমরা রিং অ্যানাউন্সার, নাকি আসলে কমেন্টেটর, ঠিক জানি না, নাকি আসলে আমরাও রেসলারের মতোই পারফর্ম করে যাচ্ছি সেটাও বলতে পারতেছি না। বাট আমাদেরই কোনো একজন প্রতিনিধি হিসেবে আন্ডারটেকার আমাদের যে এন্টারটেইন করছে, আমি রেসলারের অত ফ্যান ছিলাম না, 3 বছর দেখছি, সেই জায়গা থেকে আমার মনে হয়েছে একজন কুশীলভ হিসেবে আন্ডারটেকারকে বোঝার দরকার ছিল। আন্ডারটেকারকে বুঝতে গেলে আসলে আর অনেক ক্যারেক্টার চলে আসতো। এই ক্যারেক্টারগুলো আসলে আমাদেরই বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে পোট্রে করে, হয়তো কালচার আলাদা, বাট যদি ডিপ ইনসাইড দেখেন প্রত্যেকটা ক্যারেক্টারই আসলে আমাদের আশপাশের বিভিন্ন মানুষগুলোরই প্রতিচ্ছবি। তো রেসলিং, আমার মতে রেসলিং আসলে কিছুদিন দেখার জন্য খারাপ না, বাট কন্টিনিউয়াসলি দেখলে সেটা আসলে কীরকম প্রভাব ফেলে জানি না। বাট ওই যে বললাম যে জিওপলিটিক্যালকে মেটাফরিক্যালি বোঝার জন্য রেসলিংয়ের যে অ্যাঙ্গেল, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, এবং সেইটার একটা ধারাবাহিক পোর্ট্রে হিসেবে আমার মনে হয়েছে আজকের এপিসোডটা করা দরকার ছিল। তো করা শেষ। এরপরে কোনো একদিন হয়তো সত্যিকারের মানুষের রেসলিং, যেটা আমাদের এই টিকে থাকার লড়াই, এরকম কোনো টপিকে হয়তো আমি সামনে আবার কথা বলবো। বেসিক্যালি পার্টি পলিটিক্স নিয়ে কথা বলতে ভালো লাগে না, কারণ বাংলাদেশের মানুষের চিন্তার ধরন এবং রিয়াকশন নিয়ে আমি আসলে সবসময় একটা সংশয়ে ভুগি, কারণ সবসময় কোনো না কোনো একটা ট্যাগিংয়ের ব্যাপার থাকে এবং দেখা যাচ্ছে সেটা নিয়ে গোলযোগও তৈরি হয়। আমি একজন ইন্ডিভিজুয়ালিস্ট চিন্তাধারার মানুষ, তো আমার ইন্ডিভিজুয়াল স্পেসকে বিরক্ত করে এই ধরনের যে কোনো এলিমেন্ট আমি সাধারণত অ্যাভয়েড করি। তো পার্টি পলিটিক্স হচ্ছে সেরকম একটা জিনিস যেটা ইন্ডিভিজুয়াল স্পেসকে সবসময় বিরক্ত করে। তো সেই জন্য দেখা যাচ্ছে যে আমার আলাপ অনেকগুলোই মেটাফরিক্যালি করতে হয়, অনেক সিম্বল দিয়ে করতে হয়, এর মধ্য থেকেই যেটা বলা সেটা বলা হয়ে যায়। তো বলা যেতে পারে আন্ডারটেকারটা ওরকম একটা এপিসোড ছিল, সেটা আমরা স্টোরি শেয়ার করছি বা ইনসাইট শেয়ার করছি, বা এর মধ্যে থেকে যেটা বলা সেটা বলা হয়ে গেছে। তো আজকের মতো এপিসোড শেষ, আবার কখনো দেখা হবে, সবাই ভালো থাকেন।